চলুন ঘটনায় চলে যাই। এম এ হোসাইন ভাই জানিয়েছেন যে ঘটনাটি মূলত ঘটেছিল ওনার দাদার সাথে। সময়কালটা 2000 সাল। ওনার দাদা কিন্তু একজন কবিরাজ। কবিরাজ বলতে ঝাড়ফুঁক করার কবিরাজ নন, উনি গাছটা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে বিভিন্ন রোগীকে সেবা দিতেন। আল্লাহর রহমতে সেগুলোতে ভালো কাজও হতো। এই ধরনের কবিরাজ বর্তমানে কম রয়েছে, তবে একটা সময় যখন হসপিটাল, ডক্টর এনাদেরকে আসলে ওভাবে পাওয়া যেত না, তখন কিন্তু গ্রামগঞ্জে মানুষের আস্থার জায়গা ছিল এই কবিরাজ। তো এই যে কবিরাজ দাদু, উনি মাঝে মাঝেই তো রংপুর শহরে আসতেন। রংপুর যে মেডিকেল কলেজ রয়েছে, এই মেডিকেল কলেজের আশেপাশেই ঘটনাটি ঘটেছিল। হোসাইন ভাই জানিয়েছেন যে রংপুর মেডিকেল কলেজের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে যেটা দিয়ে হাজীপাড়া যাওয়া যায়, ওই দিক দিয়েই কারাগার রয়েছে। আর ওই দিকটাতে আরও একটি রাস্তা রয়েছে, সৈয়দপুর নীলফামারী যে হাইওয়েটা, ওইটা। একবার হয় কি যে এই যে হোসেন ভাইয়ের দাদু, উনি একটি বাজার এসেছেন, ওখানে বাজারটার নাম হচ্ছে গুদরি বাজার। যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন। তো গুদরি বাজারে একটা দোকান রয়েছে, ঝোলা লটকনের দোকান আর কি। ওখানে বিভিন্ন আয়ুর্বেদিক জিনিস পাওয়া যায়, ওষুধ তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়, অনেক গাছগাছরা পাওয়া যায়। বিশেষ করে কবিরাজরা ওই দোকানে এসে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করেন, যেগুলো দিয়ে তারা ওষুধ তৈরি করেন। তাছাড়া ওই দোকানে ওষুধও পাওয়া যায়। তো দাদু সব কাজ শেষ করতে করতে রাত প্রায় 9টা সাড়ে 9টা লাগিয়ে দেন, এরকম একটা সময়। তো বাড়িতে ফেরার জন্য একটি রিক্সাও ঠিক করেন। ওই সময়ে এখনকার মতো তো অটো রিক্সা ছিল না, পায়ে চালিত রিক্সাগুলো ছিল। আর পায়ে চালিত রিক্সার পেছনে নিচের দিকে হারিকেন কিন্তু ঝোলানো থাকতো। এটা আপনারা অনেকেই দেখেছেন। এখনও হয়তো বা বাংলাদেশের কোনো কোনো এলাকায় রিক্সার নিচে হারিকেন দেখা যায়। দূর থেকে হারিকেন দেখলেই রাতের বেলা বোঝা যেত রিক্সা আসছে। এখন তো এরকমটা দেখা যায় না। তো ওরকম একটা রিক্সা উনি ঠিক করে, যেটা নিচে হারিকেন ঝোলানো ছিল, হারিকেন জ্বলছিল। তো রিক্সাওয়ালা তাকে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে লাশ কাটা ঘরের কাছে চলে এসেছেন। ওই সময় কিন্তু এই লাশ কাটা ঘরটা রংপুর মেডিকেল থেকে বেশ দূরে ছিল। যেমনটা শুধু যে ওইখানে ছিল বিষয়টা এরকম না, যেমন আমাদের রাজবাড়ী জেলাতেও সদর হসপিটাল থেকে লাশ কাটা ঘরটা বেশ দূরে। আগে কিন্তু এরকমই ছিল। তো ওই সময় ওইখানে এই লাশ কাটা ঘরটা ছিল। যখন ওনাদের রিক্সাটা ওইখানে চলে এসেছে, তখন হঠাৎ করে হয় কি, মনে হচ্ছে যে সাইক্লোন শুরু হয়েছে। আর ওই সাইক্লোন বা ঘূর্ণিঝড়টা শুধু মনে হচ্ছে ওই লাশ কাটা ঘরের আশেপাশে, যে ঘরবাড়ি তো নাই, যে গাছপালাগুলো রয়েছে, মনে হচ্ছে শুধু ওখানে রয়েছে। এখন এই সাইক্লোনের মতো বাতাসের কারণে এই রিক্সার নিচে থাকা যেই হারিকেনটা, এই হারিকেনটার আলো নিভে যায়। ওখানে তো আশেপাশে কোনো দোকানপাটও নাই। এখন যেরকম দোকানপাট হয়েছে, ঘরবাড়ি তৈরি হয়েছে, ওই সময় কিন্তু এরকম ছিল না। আজ থেকে 25 বছর আগে, মানে 2000 সালে। তখন এই আলোটা পাবে কোথায়? কিন্তু এই যে যিনি রিক্সা চালক, তার কাছে ম্যাচ ছিল। যেহেতু আলো নিভে গেছে, এখন হারিকেন তো জ্বালাতে হবে। তো রিক্সাটা থামিয়ে যিনি রিক্সা চালক, উনি রিক্সা থেকে নিচে নামেন। আর এই যে কবিরাজ দাদুকে রিক্সা চালক বলেন যে, কাকা আপনি বসেন, আমি হারিকেনটা জ্বালাই। উনি কি করেছেন, রিক্সার নিচে গিয়ে হারিকেনটা ঠিক করার চেষ্টা করছেন। তো ওনার পকেটে আবার ম্যাচ ছিল। আর এই রিক্সা চালকও উনি বিড়ি খেতেন। এখন হচ্ছে কি, ওনার পকেট হাতাচ্ছেন, লুঙ্গির এখানে যে গুজে রাখা যায় ওখানে হাতাচ্ছেন, কিন্তু উনি ম্যাচ খুঁজে পাচ্ছেন না। কবিরাজ দাদু বলছেন যে, আরে কি হলো, জ্বালাতে পারছো? তখন ওই রিক্সা চালক বলছেন যে, না কাকা, ম্যাচ তো খুঁজে পাচ্ছি না, হাতড়াচ্ছি, ম্যাচ তো খুঁজে পাই না। এখন এই অন্ধকারে আবার কোথাও পড়ে গেল নাকি এখানে, তাও তো বুঝতে পারছি না। আপনার কাছে ম্যাচ আছে? তখন কবিরাজ দাদু বললেন, না রে বাবু, আমার কাছে তো ম্যাচ নাই, এখন কি করা যায়? তখন কবিরাজ দাদুকে ওই রিক্সা চালক বলছেন যে, কাকা আপনি একটু বসেন, আমি দেখি আশেপাশে কোথাও কোনো কিছু পাই কিনা। এমত অবস্থায় হঠাৎ করে রিক্সা যিনি চালক, উনি বলছেন যে, ও কাকা দাঁড়ান দাঁড়ান, আমি মনে হয় ম্যাচের সন্ধান পেয়ে গেছি। যখন ওই রিক্সা চালক উনি
নিচু হয়ে ওই হারিকেনের কাছে গিয়েছিলেন, তখন উনি দেখছেন যে রাস্তার উল্টো পাশেই যেই লাশ কাটা ঘর রয়েছে, ওই লাশ কাটা ঘরের ভেতর থেকে আলো ভেসে আসছে এবং উনি দেখতে পাচ্ছেন যে একটা লোক উল্টো হয়ে বসে আছে। মানে ওই লাশ কাটা ঘরের জানালা খোলা, ভেতরে কোনো হারিকেন জ্বলছে, হারিকেনের আলো যেরকমটা হয় আর কি, ওরকম বোঝা যায় যে এটা হারিকেনের আলো, আর উল্টো হয়ে বসে আছে। তখন ওই রিক্সা চালক বলছেন, যাও কাকা, পেয়ে গেছি তো আলো, যাই আমি নিয়ে আসি। তখন আবার কবিরাজ দাদু বলছেন যে কোত্থেকে আলো পেলে? বলছে ওই যে দেখেন লাশ কাটা ঘরে আলো জ্বলছে, মনে হয় ডোম ভিতরে বসে আছে, আমি ওর কাছ থেকে ম্যাচটা নিয়ে আসি। তখন এই কবিরাজ দাদু বলছেন যে থাক থাক বাবু, তোমার যেতে হবে না, তুমি রিক্সার কাছে থাকো, আমি গিয়ে নিয়ে আসি। এই বলে কবিরাজ দাদু উনি রিক্সা থেকে নেমেছেন। নেমে উনি রাস্তা পার হয়ে ওই লাশ কাটা ঘরের যেই রাস্তাটা ওটা ধরেছেন, মানে রাস্তার পাশেই আর কি, রাস্তার থেকে সামান্য একটু 20-25 কদম হেঁটে ওই ঘরটার কাছে যেতে হয়। তো উনি দূর থেকে দেখছেন যে হ্যাঁ ঠিকই, রিক্সা চালক ঠিকই দেখেছেন, উনি দেখতে ভুল করেন নাই। ওখানে একটা ছোট্ট জানালা রয়েছে, ওই জানালার দিকে পিঠ দিয়ে কেউ একজন কোনো কাজ করছে আর ভিতরে আলো জ্বলছে। তো দাদু মনে করেছেন ওই ডোম বসে আছে, মনে হয় লাশ নিয়ে কোনো কাজ টাজ করছে আর কি। তো উনি ওই জায়গায় গিয়েছেন, যাওয়ার পর জানালার কাছে গিয়ে বলছেন যে ও ভাই, একটু ম্যাচ দাও না, রিক্সার হারিকেন তো নিভে গেছে, সামনে যাব কিভাবে, ঝড় বাদল শুরু হয়ে যাচ্ছে। তো বলার পর কোনো উত্তর আসে না। আবারও বলছেন যে ও ভাই, ম্যাচটা দাও না। এরপরও কোনো কথার উত্তর আসে না, মানে কোনো নড়াচড়াই নাই। ওই লোকটা সে তার মতো করে কাজ করছে। আবারও কবিরাজ দাদু বলে উঠলেন, ও ভাই শোনো না নাকি, ম্যাচটা দাও না। এইবার হয় কি, হঠাৎ করেই ভেতরের আলোটা ধপ করে নিভে যায়। নিভে যাওয়ার পরও কিছুটা কিন্তু বোঝা যাচ্ছিল যে ঘরের ভেতরে কি হচ্ছে। যতটুকু বোঝা যাচ্ছিল তাতে কবিরাজ দাদু বুঝতে পারলেন যে ঘর থেকে কেউ একজন বেরিয়ে গেল দরজা দিয়ে। বের হওয়ার পর যেটা হলো সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন যে পাশে একটা শিমুল গাছ রয়েছে, শিমুল তুলার যে গাছগুলো, ওই গাছে একদম ফুল হয়, লাল লাল ফুল হয়, তুলা হয়, আর এই গাছগুলোর সমস্ত বডিতে কিন্তু কাটা থাকে। যারা এই গাছগুলো দেখেছেন তারা বলতে পারবেন বা বুঝতে পারবেন। দাদু খেয়াল করলেন যে ওই লোকটা বের হওয়ার পর ওই শিমুল গাছ বেয়ে তরতর করে উপরে উঠে যাচ্ছে। ওই শিমুল গাছটা নাকি এতটাই মোটা ছিল যে 2-3 জন মিলে এটার বের পাওয়া যেত না। যখনই এই দৃশ্য দেখলেন তখনই দাদু বুঝতে পারলেন যে সর্বনাশ, ভয়ঙ্কর এক জিনিস উনি দেখে ফেলেছেন। আর এতক্ষণ যেটা দেখা যাচ্ছিল এটা আসলে কোনো ডোম না, এটা ভয়ঙ্কর কোনো পিশাচ হবে। উনি দ্রুত ওখান থেকে চলে আসলেন, এসেই লাফ দিয়ে রিক্সায় উঠলেন এবং রিক্সা চালককে বলছেন যে বাপুরে তাড়াতাড়ি চালা, সমস্ত শক্তি দিয়ে চালা, আমরা কিন্তু বিপদে পড়ে গেছি। আর তুমি যেটা দেখছো এটা কিন্তু কোনো ডোম না, এটা একটা পিশাচ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রিক্সা চালক এটা শোনার সাথে সাথে উনিও তো ওনার সর্বশক্তি প্রয়োগ করে রিক্সার প্যাডেল মারা শুরু করলেন। তো মেইন রাস্তা যেটা রয়েছে, ওই মেইন রাস্তা মানে হাজিপাড়ার যে একটা রাস্তা রয়েছে মেইন রাস্তা, ওইটা দিয়ে না গিয়ে উনি অন্য আর একটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, যেটা একটু ভেতরের দিকে আর কি। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করে চতুর্দিকে অনেক বড় বড় আকৃতির কুকুর এই রিক্সাকে ঘিরে ধরে। তখন এই রিক্সা চালক রিক্সা থামিয়ে ঘুরে কবিরাজ দাদুর হাত চেপে ধরে বলছেন, ও কাকা, এ কি বিপদে পড়লাম, এগুলা কি? তখন এই কবিরাজ দাদু, উনি তো মূলত জিনপরির চিকিৎসা করতেন না, উনি তো গাছগাছার চিকিৎসা করতেন, তারপরও উনি কিছু দোয়া কালাম তো জানতেন। উনি দোয়া দরুদ পড়ছেন আর রিক্সা চালককে বলছেন যে ভয়ের কিছু নাই, আল্লাহর নাম নাও, চলো সামনের দিকে আগাই, ওরা কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ। রিক্সা চালক উনি রিক্সা চালানো শুরু করলেন। হাজিপাড়া নামক ওই এলাকার একটা মোড় রয়েছে, ওই মোড় দিয়ে একটা ছোট পুল রয়েছে, কপাটালা পুল বা এরকম একটা নাম বলেছেন আর কি হোসেন ভাই। তো ওই পুলের ওখানে এসে নাকি 3টা রাস্তা রয়েছে, 3টা 3 দিকে চলে যায়। এর মধ্যে একটা রাস্তা হচ্ছে বিজিবি সেক্টর কমান্ড অফিসের দিকে যায়। ওই সময়ে বিজিবির নাম ছিল বিডিআর। তো ওই সময়ের যে বিডিআর অফিস সেদিকে নিয়ে গিয়েছেন রিক্সা, কারণ হচ্ছে আশেপাশে অন্ধকার আর
ওই অফিসের ওখানেই চতুর্দিকে কিছু আলো দেখা যায়, এছাড়া কিন্তু আলো নাই। আর একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে ওইদিকে আবার ডাকাতেরও ভয় ছিল, এটাও একটা সমস্যা। এখন ভূতের ভয়ের পরবর্তীতে ডাকাতের ভয়টা অনেক বেশি তাদের ভিতরে কাজ করে। কারণ হচ্ছে যিনি রিক্সা চালক, ওনার রিক্সা যদি চুরি ছিনতাই হয়ে যায় তাহলে তো আর একটা সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। এই হোসাইন ভাইদের একটা পারিবারিক কবরস্থান রয়েছে, ওই পারিবারিক কবরস্থানের কাছাকাছি নামিয়ে দিয়ে রিক্সাওয়ালা উনি আল্লাহর নাম নিতে নিতে চলে যান। তো কবিরাজ দাদু উনি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটা কলা বাগান পড়ে ওনাদের। ওই কলা বাগানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তখন হঠাৎ করে মনে হলো একটা গরম বাতাস ওনার কানে এসে লাগলো, আর কানের কাছে ফিস ফিস করে বলছে, বিরক্ত করেছিলি, তারপরও আজকের মতো বেঁচে গেলি, আবার যদি বিরক্ত করতে আসিস না, হাড় মাংস খেয়ে একদম শেষ করে ফেলবো। এরপর আর কোনো সারা শব্দ নাই। কবিরাজ দাদু তো দ্রুত পা চালিয়ে ঘরে চলে আসলেন। উনি বুঝতে পারলেন যে ওই সময় মূলত নিশ্চয়ই এই পিশাচগুলো কোনো কাজ করছিল, কোনো এক কারণে এই রিক্সা চালক এবং দাদু দেখে ফেলেছিলেন। আর দাদু যেহেতু এগিয়ে গিয়ে বারবার কিছু প্রশ্ন করেছেন, এতে করে ওরা বিরক্ত হয়েছে আর এই কারণেই পিছু নিয়েছে। যাই হোক, এই ঘটনার পর এই কবিরাজ দাদুর সাথেও যে কোনো ভয়ের ঘটনা ঘটেছে বিষয়টা এরকমও না, আর ওই রিক্সা চালকও কোনো ভয়ের ঘটনা ফেস করেছে বিষয়টা এরকমও না। তবে এই ঘটনার মাঝে আরও একটা আতঙ্ক তাদের মনের মধ্যে চেপে বসেছিল। হঠাৎ করে রিক্সার চেইন পড়া শুরু করেছিল, এটা একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল। কোনো কারণ ছাড়া রিক্সার চেইন পড়া শুরু করেছিল, যাক আল্লাহর রহমতে তার থেকে ওনারা আসলে বেরিয়ে আসেন, কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন ওই লাশকাটা ঘর বা আশেপাশের এলাকাগুলো বেশ ডেভেলপ হয়েছে, অনেক মানুষজন সেখানে আসা যাওয়া করে, অনেক রাত পর্যন্ত মানুষের আনাগোনা রয়েছে, দোকানপাট হয়েছে, ঘরবাড়ি হয়েছে। আমি এর আগে একটা ঘটনার মধ্যে আমাদের রাজবাড়ী জেলার লাশকাটা ঘর সম্পর্কে বলেছিলাম। তারপর রাজবাড়ির লাশকাটা ঘরের সামনে গিয়ে একটা ছোট্ট ভিডিও করে আমি আমাদের পেজ এবং গ্রুপে দিয়েছিলাম। সেখানে আমি একটা গাছ দেখিয়েছিলাম, যে গাছটি এখন পর্যন্ত আসলে বারবার টেন্ডার হওয়ার পরেও কোনো এক অজ্ঞাত কারণে সেটা কাটা যায় না। আর নতুন যে লাশকাটা ঘরটি হয়েছে সেটার পাশে একটা গ্রিলের ঘর রয়েছে। এখানেই মূলত পূর্বে একটি ছোট্ট ঘর ছিল, উপরে টিন শেড, চারদিকে দেয়াল, দেয়ালের রংটা ছিল অফ হোয়াইট কালার। যারা রাজবাড়িতে পূর্বে মানে এটা দেখেছেন তারা তো বলতে পারবেন। তো এটা আমি অনেকবার দেখেছি ওই ঘরটা, এখন সেই ঘরটা নাই, পাশে একটা বড় ঘর তৈরি করা হয়েছে। তো এরকম লাশকাটা ঘরগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, যেটা হসপিটাল থেকে অনেক দূরে তৈরি করা হতো। রংপুরে কিন্তু এখন ওই রংপুর মেডিকেল কলেজেই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়, এখন নাকি ওইখানে লাশ কাটা হয় না, এটাই আমাদেরকে হোসেন ভাই জানিয়েছেন। এটাই ছিল এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মিন্টু হালদার, যশোর থেকে। 2017 সালের কথা, এবং 2017 সালে মিন্টু তার মামার সাথে কথা বলে। তার মামা বাস করে ভারতের বনগাঁ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা জায়গায়। তো মামার সাথে কথাবার্তা হয়, অনেকদিন দেখা হয় না। মামা তাকে রিকোয়েস্ট করে যে সে যেন বেড়াতে আসে মামার বাড়িতে। তো মিন্টু মামার সাথে ওইভাবেই কমিট করে যে আমি আসবো কোন একটা সময় বের করে। তো মিন্টু বৈশাখ মাসের কাছে কোন একটা সময় তিনি প্ল্যান করেন যে মামার ওখানে যাবেন। তার অফিস থেকে ছুটি পান, সে প্রায় 5 দিনের একটা ছুটি পান। মিন্টু প্ল্যান করেন যে আমি যাই মামার সাথে দেখা করে আসি। তো তার সব কিছু করা ছিল, পাসপোর্ট ভিসা সব করা ছিল। তিনি রওনা দিয়ে দেন যথাসময়, এবং তিনি একটা সময় পৌঁছে যান সেই বনগাঁতে। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বনগাঁতে পৌঁছান এবং বনগাঁ থেকে রওনা দেন মামার বাড়িতে। তো তিনি যখন রওনা দিয়েছেন সেখান থেকে অলরেডি তখন কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেছে, এবং তিনি যাচ্ছেন সেখান থেকে অটোতে করে। তো মামার বাসার কাছাকাছি জায়গায় একটা বাজার আছে, এলাকার বাজার, গ্রামের বাজার, সেখানেই নেমে যান। আসলে সেখান থেকে নেমে হেঁটে যেতে হয়। তো মিন্টু ওখান থেকে বনগাঁর ওখান থেকে নেমে তিনি একটা দেখেছিলেন যে অনেকে মাছ বিক্রি করছিল, মাছের বেশ পসরা নিয়ে বসছিল। সেখান থেকে তিনি মামার জন্য একটা ইলিশ মাছ কিনেছিলেন, বেশ
ভালো সাইজের একটা ইলিশ মাছ কিনেছিলেন, আবার ওখান থেকে মিষ্টিও কিনেছেন মামার জন্য। তো এখন এই মিষ্টি আর মাছ নিয়ে তার কাছে অস্বস্তি লাগতেছে, কারণ হাতের মধ্যে একটা বোঝা হয়ে গেছে, আর মিষ্টির সাথে মাছ মেলানো যাচ্ছে না, কারণ মিষ্টিটা একটা মাটির হাঁড়িতে ছিল, ওপরে কাগজের দিয়ে করা, আর মাছটা হাতে ভেজা। আর বেশ অনেকক্ষণ সময় তো পার হয়ে যাচ্ছে যতক্ষণ তিনি অটোতে যাচ্ছেন। তো অটো যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা, গ্রামের রাস্তা, দুই পাশে ফাঁকা ধুধু প্রান্তর, এবং তার সেই এক পাশের প্রান্তরের ওই পাশটি চলে গেছে নদী, একটা ইসামতি নদী চলে গেছে, এবং খুব সুন্দর পরিবেশ। তো সন্ধ্যার পর মানে রাত আস্তে আস্তে বাড়তেছে, এবং মানুষ নির্জন হচ্ছে, রাস্তার মধ্যে যানবাহন কমে যাচ্ছে, দুই একটা অটো পার হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, এবং ফুরফুরে বাতাস চারিপাশে। তো এক সময় তাদের সেই চলে আসলো, সেই অটো চলে আসলো বাজারের কাছে, এবং বাজারের কাছেই তাকে নামিয়ে দেবে, এরপরে অটো যাবে না। তো তিনি চিন্তা করছিলেন এই মাছ মিষ্টি নিয়ে যদি পারতেন অটোকে নিয়ে চলে যেতে এক্সট্রা টাকা দিয়ে। তো মিন্টু জিজ্ঞেস করছিল অটোওয়ালাকে, যখন সবাইকে নামাই দিয়েছে, বলছে যে আমাকে নিয়ে যাবেন নাকি? বলে না না না, এখন ওদিকে আর যাবো না, আপনি নিজের মতো চলে যান হেঁটে, বেশি তো দূর না এখান থেকে। তো মিন্টু অটোওয়ালার সাথে আর কথা না বাড়িয়ে তিনি নেমে গেলেন, তার ভাড়া দিয়ে তিনি সেই মিষ্টি আর মাছ নিয়ে হাঁটা দিচ্ছেন। তো হেঁটে চলছেন মিন্টু, রাস্তাটা একেবারেই একটা চিকন রাস্তা, বেশ ভালো রাস্তা দিয়ে চলা যায়, হেঁটে ভালোই চলা যায়, সুন্দর, মানে ছোট চাইলে অটো চলে যেতে পারে, কেন অটো গেল না তিনি জানেন না। তো হেঁটে যাচ্ছেন, দেখতেছেন যে হাতের ডান দিকে বেশ অনেক গাছপালা ঘন হয়ে জন্মাইছে, এবং বাঁদিকে সেটা একটু নিচু জায়গা, সেখানে গাছপালা আছে, এবং তারপরে নদীটা। তো গাছপালার ফাঁক দিয়ে মাঝে মাঝে নদী দেখা যাচ্ছে, আকাশে খুব সুন্দর জ্যোৎস্নার আলোতে দেখা যাচ্ছে। তো মিন্টুর একটু অস্বস্তি লাগতেছে যে মাছটা যে সে নিছে, মাছটা তিনি চাইছিলেন ওই লোকটার কাছে যে একটা ব্যাগ বা কিছু, লোকটা তাকে ব্যাগ দেয়নি, একটা রশি দিয়ে, একটা সুতলি টাইপের রশি দিয়ে, পাটের রশি দিয়ে বেঁধে দিছে মুখের ভেতর দিয়ে দিয়ে। তো এইটা একটা বাজে ব্যাপার, মাছটা বারবার লাগতেছে, এবং ওপেন কেমন জানি লাগতেছে তার কাছে। আর মিষ্টির হাঁড়িটা দুই হাতে দুইটা অকুপাই হয়ে আছে, কারণ দুইটাকে একসাথে নিতে পারতেছে না। তো হেঁটে যাচ্ছে, আর একটু বিরক্ত হইতেছে মিন্টু যে আসলে মানে এইটা কেমন হলো, একটা ব্যাগ থাকলে ভালো হতো। ভাবলো যে বাজার থেকে যদি একটা ব্যাগ কিনতে পারতাম তাও ভালো হতো। তো যাই হোক, এইসব চিন্তা করতে করতে হেঁটে যাচ্ছে। তো অনেক দূর চলে আসে, বাজার এখন পেছনে পড়ে গেছে, অনেক পেছনে, এবং বাজারের যে কোলাহল অলরেডি স্তীমিত হয়ে গেছিল, কারণ রাত 8:30 9টা বাজে এই সময় বাজারটা অলরেডি পাতলা হয়ে যায়, একদম মানুষজন প্রায় চলে যায়। তো মিন্টু দেখতেছে যে পেছনের ক্রাউড আর দেখা যাচ্ছে না, এই রাতের নির্জনতার শব্দ সে পাচ্ছে, মানে খুব লাউড ভাবে ঝিঝি পোকা ডাকতেছে। হাঁটতে 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 সামনে এক জায়গায় সে চলে আসলো, এসে দেখতে পাচ্ছে যে হাতের বাঁদিকে একটা পার্কের মতো আছে, মানে সেটা মানে এমনি যে পার্ক, মানুষের খেলাধুলা করে, ছোট বাচ্চারা এরকম, ওইটা আবার কেউ নাই, এবং ডান দিকে একটা বিশাল কুঠি। তো এই কুঠিটার কথা কিন্তু মিন্টু আগে শুনছিল মামার কাছেও, যে এই জায়গাটা একটু ভয়ের, এখান থেকে মানুষ ভয়টায় পায়। তো মিন্টু আগেও শুনছিল। তো মিন্টু চিন্তা করলো যে এই কুঠিটা মানে অন্যরকম লাগতেছে, চাঁদের আলো পড়ছে, তার মনের মধ্যে একটু মানে ভয় ভয় কাজ করতেছে, যেহেতু ভয়টা পায় শুনছে মামার কাছে, এবং তার হাতের মধ্যে যে মাছ নেয়া, মিষ্টি নেয়া, সে চিন্তা করতেছে, অনেক রকম চিন্তা আসতেছে। এর মাঝে হঠাৎ করে মানে একেবারে অল অফ এ সাডেন ধুম করে বাতাস ছাড়লো, মানে এত বাতাস, মানে একেবারে ওদিক থেকে আসতেছে, পাতা টাতা সব কিছু নিয়ে ধুলাবালি সহ উড়ে আসতেছে। এই বাতাসের মানে একেবারে মানে একটা বিশাল ধাক্কা, এবং বাতাসটা মানে একেবারে চোখে মুখে বালি লেগে গেল মিন্টু তাড়াতাড়ি মাথা মানে নিচু করে ঢুকে গেল মাঠের ভেতরে, পাশে যে মাঠের মতো আছে ওই জায়গাটায়, মাঠের মধ্যে ঢুকে গেছে। তো বাতাস একেবারে আসতেছে, খুব ফোর্সে আসছে বাতাস, এবং এত ফোর্সে বাতাস সে চিন্তাও করতে পারেনি, গাছগুলো একদম নুয়ে যাচ্ছে একই সাথে। সে বুঝলো যে কালবৈশাখী আসতেছে, বেশ বাজে অবস্থা, বেশ একবারে বাতাস উড়ায় ফেলতেছে চারিপাশ থেকে, গাছের পাতাগুলো একদম নুয়ে যাচ্ছে, এরকম অবস্থা, মানে হাঁটা তো মোটেই সম্ভব না সামনের দিকে। এর মাঝে শুরু হলো ঝুম বৃষ্টি, মানে একেবারে আকাশ ফেটে যেন বৃষ্টি নামতেছে, এরকম অবস্থা, মানে একেবারে আকাশ ফেটে গেছে এরকম মনে হচ্ছে, এমন বৃষ্টি। তো মিন্টু আসলে মানে 1 সেকেন্ডের মধ্যে অনেকখানি ভিজে গেল। তো সে তাড়াতাড়ি হেঁটে যে সেই নীলকুঠির যে বারান্দা আছে সেটার মধ্যে ঢুকে গেল নিচতলায়, এবং সেখানে ছাদ নাই, অনেক জায়গায় ছাদ নাই, একটা জায়গায় সে একটু শেড পেল, শেডের নিতে দাঁড়াইছে। তো এর মাঝে সে দেখতেছে ফাঁকা সামনের জায়গাটায় মানে আকাশের আলো তো আছে, এবং বজ্রপাত চমকাচ্ছে, এর মাঝে দেখলো যে বৃষ্টি ঝুম হয়ে পড়তেছে সামনে, মানে একেবারে ধূসর হয়ে গেছে বৃষ্টির আলোতে। একে তো রাত, তারপর আকাশের আলো, সেটাতে সামনের জায়গাটা মনে হচ্ছে একটা ধূসর পর্দা, আর এই জায়গাটা অন্ধকার, মানে ভেতরে মানে একদম নীলকুঠির ভেতরের অংশটা মনে হচ্ছে একদম গিলে খাবে, আর আশেপাশে ছাদ নাই, অনেক জায়গা দিয়ে বৃষ্টি পড়তেছে সেই জায়গা একদম সেই ইসের মধ্যেও। তো মিন্টু চিন্তা করতেছে যে মানে এটা কোথায় আটকায় গেলাম, কি অবস্থা, ওখানে তো ছাদ নেই, পানি পড়তেছে এদিক দিয়ে, মানে আমি এখন বেরোলেও বেরোতে পারতেছি না, একই সাথে বাতাস আর বৃষ্টি হচ্ছে, আর এদিক দিয়ে আমি এখানে দাঁড়ায় থেকেই বা কি করবো, চিন্তা করতে করতে। এবং তার হাতে অস্বস্তি লাগতেছে, তার হাতে মাছটা, মানে এটা তার কাছে খুবই অন্যরকম লাগতেছে, মানে ভয়, কারণ সে অনেক রকম কথা শুনছে এখানে।
এবং সে একটা কাশি দিলের মধ্যে, কাশিটা মনে হলো যে খোলা পেছনে একটা দরজা আছে ওইদিকে, মানে পেছন দিকের ঘরের মতো, ওই জায়গায় মনে হলো একও হলো, যদিও সেখানে অনেক জায়গায় ছাদ নাই, বৃষ্টি ঝরঝর করে পড়তেছে। তো বেশ কিছুক্ষণ ভয় ভয়ে দাঁড়ায় থাকলো মিন্টু, এবং সে বুঝতে পারলো যে তার হাতে যে মিষ্টির যে পোটলা সেটার মধ্যেও কাগজের মধ্যে বৃষ্টি পড়ে গেছে, পাতলা হয়ে গেছে কাগজ অনেক জায়গায়। তো সে আস্তে আস্তে হেঁটে চেষ্টা করলো যে একটু সাইডে যাওয়ার, যেখানে একটু ছাদ আছে ওই জায়গায়। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে বেশ ভয় পাচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে বেশ ভয় ভয় লাগতেছে। তার কেন জানি মনে হওয়া শুরু হলো যে কেউ তাকে ওখান থেকে দেখতেছে, মানে সে এখানে একজন আগন্তুক এবং তাকে কেউ একজন ওয়াচ করতেছে, এরকম লাগা শুরু করলো মিন্টুর। তো বেশ ভয় পেয়েছে সে। ভয় পাওয়ার পরে সে আস্তে আস্তে ওখান থেকে, মানে যখন বৃষ্টি মনে হলো যে একসময় একটু কমে আসছে, এই সময় সে বেরোলো ওই অন্ধকার জায়গাটাতে, যেখানে দাঁড়ায় ছিল অনেক এতক্ষণ, ছাদওয়ালা যে জায়গাটা, ওই যেখান থেকে বেরোলো। বের হয়ে সামনের দিকে তাকালো, দেখলো বৃষ্টি কমে গেছে, ফিনফিনে বৃষ্টি টাইপের। তো সে এবার চিন্তা করলো যে আমি হেঁটে বেরিয়ে যাই, মানে আর কি সমস্যা। তো হেঁটে সে আস্তে করে বেরোলো, দেখলো যে গায়ের মধ্যে হালকা হালকা পানি লাগতেছে। এই অবস্থায় হেঁটে হেঁটে সে ওই মাঠ থেকে বের হয়ে রাস্তায় নামলো। তো রাস্তায় নেমে দেখতেছে যে বৃষ্টির পানি পড়ে সেগুলো গড়ায় গড়ায় যাচ্ছে রাস্তা দিয়ে। তো সামনের দিকে হেঁটে যাচ্ছে, একটা জায়গা দেখলো বেশ ডার্ক হয়ে আছে, দুই পাশের গাছপালা মানে এরকম এসে ডার্ক হয়ে আছে। সে ডার্ক জায়গাটার মধ্যে যখন সে কাছাকাছি চলে আসছে, এই সময় সে দেখলো যে কেউ একজন ওই পাশের ঝোপের ওখান থেকে বেরোলো, হেঁটে বেরোলো একটা মানুষ। তো খুব অবাক হলো যে একটা মানুষ হেঁটে বেরিয়েছে, ঝোপের ওখানে কি করতেছিল এত রাতে। তো মিন্টু একবার ভাবছে যে ওখানে নদী আছে, ওখানে কি নৌকা ভিড়াইছিল, মনে চিন্তা এত মানে উঁচু ঝোপ, এখানে তো নৌকা রেখে ঢোকার কথা না। নৌকা যদি কেউ মানে নোঙর করে তাহলে সে যেখানে ঝোপঝাড় নাই সেখানে নোঙর করবে। তো দেখলো যে ওইখান থেকে মানুষ একজন বের হয়ে হাঁটা শুরু করছে রাস্তায়। তা হাঁটতে যে সে লোকটাকে দেখে একটু অবাক হলো, মানে যে মানুষটা হাঁটতেছে সে মনে হচ্ছে যে বেশ উঁচু লম্বা, আর মনে হচ্ছে যে একটা আলখাল্লা টাইপের পরা গায়ে। তো এইখানে তো এই ধরনের পোশাক মানে প্রচলিত না, মানুষ আলখাল্লা পরে না। আলখাল্লা পরা তো এটা তো আসলে আমাদের এই অঞ্চলে বা ওই অঞ্চলেও মানুষ পরে না। তো একটু পরে দেখা গেল যে বৃষ্টির যে হালকা হালকা ছাট এটা থেমে গেছে, একেবারে বৃষ্টি থেমে গেছে, এবং আকাশে মেঘের ফাঁক দিয়ে চাঁদ উঠলো। সে চাঁদের আলো এসে পড়ছে জায়গাটায়, যেসব জায়গায় পানি সব জায়গায় চকচক করতেছে বৃষ্টির পানি পড়ে। তার সামনে কিন্তু হেঁটে যাচ্ছে মানুষটা অনেক দূর। মিন্টু কিন্তু তার থেকে প্রায় 15 ফিট 10-15 ফিট পেছনে। একটু অবাক হচ্ছে মিন্টু মানুষটাকে। তো হঠাৎ করে দেখলো যে মানুষটা দাঁড়ায় গেল এক জায়গায়। তো মিন্টু কেন যেন নিজের অজান্তে দাঁড়ায় গেছে, একেবারে নিজের অজান্তে দাঁড়ায় গেছে। মিন্টু আসলে মানে কেন যে সাহস করে সামনে যেতে পারেনি। তো সে তখন খেয়াল করতেছে দাঁড়ানো অবস্থায় চাঁদের আলো পড়ছে তাদের এগেনস্টে, মানে লোকটারও ওই সাইডে চাঁদ, মানে রাস্তার সোজা চলে গেছে, রাস্তার সোজা চাঁদটা উঠছে। চাঁদের আলোতে সে দেখতে পাচ্ছে মানুষটা আসলে বেশ লম্বা, মানে অ্যারাউন্ড 6 ফিটের উপরে উচ্চতা হবে। হঠাৎ করে সে দেখলো মানুষটার ঘাড়টা ঘুরে গেল, একবারে ঘুরছে তো ঘুরছে পুরোটাই, মানে ঘুরে পেছন দিকে ঘাড় চলে আসলো, তাকালো তাকে, মানে এইভাবে কোনোদিন সম্ভব না, মানে তার ঘাড়টা টুইস্ট করে পেছন দিকে তাকালো। মাথার মধ্যে বড় চুল, এবং সেই চুলগুলা বেশ লম্বা হয়ে নেমে গেছে, চোখ দুটো জ্বলতেছে, অঙ্গারের মতো জ্বলতেছে, একদম লাল লাল জ্বলতেছে চোখ দুইটা। মিন্টু একবারে কেঁপে উঠলো, দেখলো যে লোকটা ওরকম পেছন দিকে মানে সামনের দিকে তাকায় আছে, মাথাটা পেছন দিকে ফেরাইছে। এই অবস্থায় লোকটা তার দিকে হাত বাড়ায় দিল, এরকম কিছু একটা চাচ্ছে। মিন্টু বেশ ভয় পেয়ে গেছে। মিন্টু আসলে নড়াচড়া করার ক্ষমতা হারায় ফেলছে, সে কি করবে, থতমত হয়ে সে একদম মানে সামনে তো যাওয়ার প্রশ্নই আসে না আর। সে ভয়ে কাঁপাকাঁপি শুরু করলো। এখন সে চিন্তা করলো সে দৌড় দিবে কিনা, তার মানে কাজ করতেছে না, বিবেক বুদ্ধি কাজ করতেছে না। তো এক পর্যায়ে তার মনে হলো যে নিশ্চয়ই তার হাতে যে মাছ বা মিষ্টি এটা চাচ্ছে, এটা ছাড়া তাকে যেতে দিবে না। তো সে ছুঁড়ে মারলো, তার হাতের মাছটাও ছুঁড়ে মারছে, তার মিষ্টির পোটলাটাও ছুঁড়ে মারলো। সে মিষ্টির হাঁড়ি রাস্তার মধ্যে ঠাস করে পড়ে ভেঙে গেল, সেটার কোনো ই নাই। মাছটা যে থ্যাপ করে পড়লো, সেই যে দাঁড়ায় আছে সেই মানুষটার পায়ের কাছে পড়লো। এই সময় সে দেখলো যে হঠাৎ করে ওই জায়গায় মেঘ আবার ছেয়ে গেল আকাশে, মানে চাঁদটা ঢেকে গেছে মেঘে। তো বেশ অন্ধকার হয়ে গেছে ওই জায়গায়। তো সে বুঝতেছে অবয়বটা ওই জায়গায় মনে হলো যে ছোট হয়ে গেছে, মানে সেই যে লম্বা ছিল সেখান থেকে আস্তে করে ছোট হয়ে গেছে। তো মানে কুজা হয়ে বসলে যেরকম হয় সেরকম সে বুঝতে পারছে যে কিছু একটা। এরপর সে দেখলো যে তার সামনে থেকে হয়তো মাছটা নিয়ে গেছে, মাছটা নিয়ে দৌড়ে, এবং দৌড়টা এমনভাবে দিছে কুমির যদি দৌড় দেয়, জাস্ট লাইক কুমির যদি দৌড় দিয়ে যায় মাটির উপর দিয়ে, সেরকম ভাবে মানে লোকটা যদি ক্রল করে আর কি, পড়ে যদি 4 হাত পায়ে ক্রল করে কুমির যেভাবে চলে যাবে সেইভাবে ক্রল করে ওই ঝোপের মধ্যে ভস করে ঢুকে গেল, অ্যাজ ইফ লাইক কোনো কুমির যদি কোনো কিছু নিয়ে চলে যায় পানির মধ্যে। এইভাবে সামনের দিকে রাস্তা পড়ে আছে, এবং আকাশের আলোতে যতটুকু দেখতে পাচ্ছে কেউ নাই রাস্তার মধ্যে। তার মিষ্টির হাঁড়ি ভেঙে পড়ছে, সেখানে সেই মিষ্টিগুলো পড়ে আছে।
তো তখন মিন্টু ভাবতেছিল যে আমি কোন দিকে যাব, আমি পিছনে যাব না সামনে যাব। আমি তো আসলে মিন্টু আসলে হিতহিত জ্ঞানশূন্য হয়ে গেছে, তার মাথার মধ্যে কিছু নাই। তো একবার চিন্তা করলো আমি পিছনে কোথায় যাব, যাওয়ার তো কোনো জায়গা নেই। মিন্টুর সামনের দিকে হাঁটা শুরু করলো, যত মানে তার পায়ে ফোর্স আসে, যত স্পিডে সে হাঁটতে পারে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে ভয় পেয়ে গেছে এবং তার মনে পড়ে যে কিছু মন্ত্র আছে তাদের, এবং সেগুলো পড়া শুরু করলো। সে মনে মনে সে মন্ত্র পড়তে পড়তে হাঁটতেছে খুব দ্রুত, যতটুকু সে জানে। তো হাঁটতে হাঁটতে এক সময় সে চলে আসে মামার বাসার কাছে, এবং তার মাথায় মনে হলো যে তার মাথায় কোনো সেন্স নেই, মানে সে কিছু মনে করতে পারতেছে না। সে কোনো মতে এলোমেলো পা ফেলে মামার দরজায় যেয়ে জোরে জোরে নক করে এবং নাম ধরে ডাকতে থাকে, তার মামাতো ভাইয়ের নাম ধরে ডাকতে থাকে। তো অনেকক্ষণ ডাকার পর তার মামাতো ভাই এসে দরজা খুলে, মামাও এবং সে নাকি পড়ে যায় তাদের উপর একদম পড়ে যায়। তো তারা তাড়াতাড়ি বাসায় নিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার মামা শোয়ায়, এবং মিন্টুর অনেক জ্বর চলে আসে, একেবারে অনেক জ্বর চলে আসে। তো মিন্টুকে তার মামা জিজ্ঞেস করে কি হয়েছে, সে বলে পুরো ঘটনা যে তার সাথে কি হয়েছে, এবং সে পুরো স্মৃতিটা নাকি তার কাছে আপছা হয়ে গেছে। তখন এখনো নাকি মিন্টু যখন নাকি এটা চিন্তা করে, তার কাছে মনে হয় যে সে ধোঁয়াশা কোনো মানে পুরনো কোনো ছবির রিল দেখছে, এরকম মনে হয় তার কাছে। পুরোপুরি ক্লিয়ার সিনটা চোখের সামনে ধরা পড়ে না। মামাকেও যখন সে বলতেছিল তার কাছে এরকমই লাগতেছিল, যেন সে স্বপ্নে দেখছে পুরো জিনিসটা। মামাকে বলে, তো মামা বলে যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তো তার মামা তাকে মানে খুব সাবধানে রাখে। ওই দিন তার জ্বর ছিল অনেক, এবং ওই দিন রাতে নাকি তার মামার বাসার আশপাশ দিয়ে অনেক শিয়াল ডাকাডাকি করছে, একদম কাছাকাছি এসে, বাসার একদম কাছাকাছি যে শিয়াল ডাকাডাকি করছে, যেটা নাকি একদম আনকমন ছিল। মানে তার মামাদের এটা হয় না একেবারে, বাসার মানে শিয়াল কখনো বাসার ভেতরে আনলেস মুরগি চুরি করতে না আসলে ঢোকে না। এটা নাকি তার মামার একেবারে বাসার কাছে, দরজার কাছে এরকম এসে ডাকাডাকি করছে। তো মিন্টু একেবারে জ্বরে আচ্ছন্ন ছিল, বেশ হাই ফিভার ছিল রাতে। তার মামা দিনের বেলা তাকে নিয়ে যায় সেখানকার তাদের একজন এখানে পণ্ডিত আছে, পণ্ডিতের কাছে নিয়ে যান। তো পণ্ডিত মশাই নাকি মিন্টুকে কিছু ঝেড়ে দেয় এবং বলে যে ভয় পেয়েছে, ভয়ের জন্য এরকম হচ্ছে। তাকে কোনো অতৃপ্ত প্রেত দেখা দিয়েছিল তার সাথে রাস্তায়, হয়তো কুঠির ওখান থেকেই তার সাথে আসছিল। সে যেহেতু ওই মাছ নিয়ে কুঠিতে দাঁড়ায় ছিল, এই কারণেই হয়তো তার পেছন পেছন আসছিল এবং তার কাছে মাছটা নিয়ে গেছে। মাছটা দিয়ে ভালো করছে, মাছটা না দিলে হয়তো তার ক্ষতি হতো। যাক, পণ্ডিত তাকে তার মতো ওনার মতো করে দেন, ওনার রিচুয়াল অনুযায়ী চিকিৎসা করে দেন। তো মিন্টু নাকি বাসায় আসে এবং তার মামা তাকে ডাক্তারও দেখায়। তো আস্তে আস্তে তার জ্বর ভালো হয়, এবং পরবর্তীতে সে যখন ফেরত যায় তার বাসায়, মানে সে যখন বাংলাদেশে চলে আসে, বাজার পর্যন্ত একদম এগিয়ে দিয়েছিল তার মামা, বাজার পর্যন্ত এগিয়ে দিয়েছিল, কারণ মিন্টু ওই জায়গায় আসতেই ভয় পাচ্ছিল, ওই কুঠির ওই জায়গাটা ক্রস করতেই। তো এই ছিল মিন্টুর সাথে ঘটা একটা ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রায়হান সর্দার। ওনার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলায়। এই ঘটনাটির সাথে উনি, ওনার বোন, ওনার ভাগ্নি, ওনার ওয়াইফ সবাই জড়িত হয়ে আছেন, আর এখনও এই বিষয়টা চলমান রয়েছে। এটা সূত্রপাত কিভাবে হলো, চলুন শুরু করি সেই বিষয়টা নিয়ে আলোচনা। সাল 2021 এক বিকেলে হঠাৎ করে ওনার দুলাভাই ওনাকে ফোন করে বসেন যে রায়হান, তুমি কোথায় আসো, একটু দ্রুত বাসায় আসতে পারবা? তো রায়হান ভাইদের বাড়ি থেকে ওনার বোনের শ্বশুর বাড়ির দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার এতটা দূরত্বে ছিল আর কি। তো উনি এটা শোনার পর দ্রুত সেই বাড়ির দিকে রওনা শুরু করেন। উনি যখন সন্ধ্যার দিকে ওই বাড়িতে পৌঁছেছেন, তখন ওনার বোন বাড়ির বারান্দাতেই বসা ছিলেন। উনি রায়হান ভাইকে দেখে বলছেন, আপনি কে, আপনি কেন আসছেন, এখানে আপনার কাজ কি, এরকম বলছেন। তো এটা শোনার পর রায়হান ভাইয়ের কাছে মনে হলো যে আচ্ছা, আমার বোন আমাকে চিনতে পারছে না, ঘটনাটা কি। তখন উনি ওনার বোনের হাজব্যান্ডের সাথে কথা বলা শুরু করলেন। তখন ওনার বোনের হাজব্যান্ড জানালেন যে এই বিকাল থেকেই হঠাৎ করে তার মধ্যে এরকম এলোমেলো আচরণ শুরু হয়ে গেছে। আসলে কেন এমনটা হচ্ছে উনি বুঝতে পারছেন না, খুব উল্টোপাল্টা কথাবার্তা বলছেন, এলোমেলো আচরণ করছেন। এই এলোমেলো আচরণটা তো রায়হান ভাইও দেখলেন। এখন কি করণীয়? রায়হান ভাইয়ের পরিচিত একজন ভালো হুজুর ছিলেন। হুজুর বলতে আসলে উনি সাধারণ ঝাড়ফুঁক করতেন আর কি, তার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, বন্ধুর মতো, যদিও বা বয়সে বড় ছিলেন তবুও বন্ধুর মতোই তার সাথে সম্পর্ক ছিল। তো তাকে ফোন দিলেন। ফোন দেওয়ার পর উনি বললেন যে এখন তো মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আমি নামাজটা পড়ে এখানে আসছি। তো
তো উনি মাগরিবের নামাজের পর এখানে চলে আসলেন। চলে আসার পর উনি কিছু ঝাড়ফুঁক করলেন। কিছুক্ষণ ঝাড়ফুঁকের পরই ওনার বোন একদম সুস্থ, একদম স্বাভাবিক। উনি কিন্তু জিন হাজির করার রুকিয়া করেছিলেন, কিন্তু জিন হাজির হয় নাই, একদম স্বাভাবিক হয়ে যায় ওনার বোন। এটা দেখার পর রায়হান ভাই জিজ্ঞেস করলেন সেই হুজুরকে যে আসলে ঘটনাটা কি। তখন হুজুর বললেন যে এই দিন বিকেলের দিকে উনি চোল খোলা রেখে আশেপাশে কোথাও গিয়েছিলেন বা হেঁটে আসছিলেন, তখন একটি দুষ্টু জিন তার উপর আসর করে, যার কারণে এমনটা হয়েছে। তবে আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা নাই, ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তো সবাই তো হাফ ছেড়ে বাঁচলেন, যাক ভালো হয়েছে, ঝামেলা গেছে। রায়হান ভাই উনি এরপরে আবার বাড়িতে চলে আসেন। এর ভিতর হয় কি যে ওনার বোন যেখানে থাকতেন আর কি, তার শ্বশুর বাড়িতে, তো ওনার বোন এবং ওনার বোনের হাজব্যান্ড চিন্তা করলেন যে ওনারা নতুন করে আলাদা ঘর তৈরি করবেন। এখন কোন জায়গায় ঘর তৈরি করবেন? ওনাদের আর্থিক অবস্থা এতটা ভালো নয় যে নতুন করে জায়গা কিনে সেখানে ঘর তৈরি করবেন। রায়হান ভাইয়ের বাবা যখন বিষয়টা জানতে পারলেন, তখন রায়হান ভাইয়ের বাবা একটি জায়গা দিলেন, এই জায়গায় যেন ওনার বোন আর বোনের স্বামী ঘর তৈরি করতে পারেন। তো জায়গাটার আশেপাশে বাঁশঝাড় ছিল, কাছাকাছি একটা জায়গায় কবরস্থানও ছিল। তখন রায়হান ভাই ওনার বাবাকে বললেন যে আপারে এই জায়গা দেওয়ার দরকার কি ছিল, অন্য একটা জায়গা তুমি দাও, এরকম বললেন আর কি ওনার বাবাকে। ওনার বাবা বললেন যে না, আসলে অন্য জায়গায় কোনটা দিব, এটা দিলেই ওর জন্য ভালো হবে। কারণ রায়হান ভাইয়ের বাবা চিন্তা করেছিলেন যে তার মেয়ে অর্থাৎ রায়হান ভাইয়ের বোন তো এমনিতেই সম্পত্তি পাবে, আর ভাগ বাটোয়ারার প্রসঙ্গ এখনও আসে নাই। যেহেতু নতুন করে ঘর তৈরি করা তাদের জন্য আবশ্যক হয়ে গেছে, নতুন করে যখন ঘর তৈরি করবেই, তাহলে এই জায়গাটাতে করুক। ভাগ বাটোয়ারার প্রসঙ্গ যখন আসবে তখন অনেক ধরনের জটিলতা দেখা যায়, পারিবারিক অশান্তি দেখা দেয়, অনেক ধরনের বিষয় হয় না। এখনই যদি এমন কোনো জায়গায় তাকে দিয়ে দেওয়া হয়, দেখা গেলো অন্য ভাই বোনরা সেটা নিয়ে আপত্তি তুলতে পারেন, তখন দেখা যাবে যে বিষয়টা আরও দেরি হয়ে যাচ্ছে। এই জন্যই মূলত এই সমস্ত চিন্তা থেকেই রায়হান ভাইয়ের বাবা ওই জায়গাটাতে ঘর তৈরি করার কথা বলেছিলেন। ওই জায়গাতে ঘর তৈরি করার অনুমতি পেয়ে রায়হান ভাইয়ের বোন, রায়হান ভাইয়ের বোনের যিনি হাজব্যান্ড, ওনারা ওই জায়গাটা লোক দিয়ে পরিষ্কার করিয়ে ওখানে ঘর তৈরি করা শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যে সেখানে থাকার উপযোগী ঘর তৈরি হয়েও যায়। মোটামুটি পাকাপোক্তভাবেই ঘর তৈরি করেছিলেন তারা, ওখানে ওনারা থাকছেন। বছর খানেক পর রায়হান ভাইয়ের বোন সন্তান সম্ভবা হন। যখন সন্তান সম্ভবা হন, স্বাভাবিকভাবেই ওই সন্তান ভূমিষ্ঠ হয়। সমস্যা হলো কি যে এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এরপর থেকে তার শরীরে জ্বর থাকে। সাধারণত নিউবর্ন বেবি বা নবজাতক যে শিশু, এরা কিন্তু জন্মের পরে জ্বর হতেই পারে। স্বাভাবিক কিছু ওষুধ এটার জন্য লাগে, নাপা, সিরাপ, এই টাইপের কিছু জিনিস লাগে আর কি। এগুলো দিলে আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো দেখা যাচ্ছে এই বাচ্চার জ্বর স্বাভাবিক জ্বর থেকেও বেশি, কোনোভাবেই কোনো ওষুধেই ঠিকঠাক হচ্ছে না। অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, তাতেও কোনো কিছু হয় না। এরপর আরও পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর যে সিদ্ধান্তটা আসে সেটা হচ্ছে যে এই বাচ্চাকে দ্রুত ভালো কোনো ডক্টর দেখাতে হবে, এটা কোনো সাধারণ জ্বর না। ভালো ডক্টর দেখানোর পর সেই ডক্টর বলেন যে এই বাচ্চার হার্টে নাকি ছিদ্র রয়েছে আর খাদ্যনালীও শুকিয়ে যাচ্ছে, দ্রুত এটা ট্রিটমেন্ট করাতে হবে। তখন ওই ডাক্তার বাংলাদেশ সেনাবাহিনীর খুবই উচ্চপদস্থ একজন কর্মকর্তা, যিনি ডক্টর, ওনার রেফারেন্স দেন আর কি, তাকে রেফার করেন যে তাকে দেখাতে হবে। তার সিরিয়াল পাওয়াটাও অত্যন্ত মুশকিলের ব্যাপার, অনেক কষ্টে তার সিরিয়াল পাওয়া যায়। তাকে যখন আলাদাভাবে বলা হয় এই সমস্যা, তখন উনি নিজেই, মানে ডাক্তার সাহেব নিজেই তার সিরিয়ালের ব্যবস্থা করে দিয়েছিলেন যেন দ্রুত এই বাচ্চাকে উনি দেখতে পারেন। উনি যথেষ্ট সহযোগিতা করেছিলেন এই বাচ্চার সুস্থতার বিষয়ে। উনি এই বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করার পর রায়হান ভাইদেরকে জানালেন যে এই বাচ্চার যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা বাংলাদেশে এখন করা সম্ভব নয়, কেননা এই বাচ্চাকে এখন সার্জারি করতে হবে। এত ছোট বাচ্চাকে হার্টের সার্জারি করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে এটা ট্রিটমেন্ট করাতে গেলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তখন উনি এই পরামর্শ দিলেন
যে ভারতে গিয়ে ট্রিটমেন্ট করাতে ডক্টর দেবী শেঠির কাছে নিয়ে যেতে। ওনারা আসলে ওই সময়ে আর্থিকভাবে খুবই সমস্যার মধ্যে ছিলেন, কিভাবে ভারতে নিয়ে যাবেন, এত টাকা খরচ করবেন, তবুও করতে তো হবেই। রায়হান ভাইয়ের মা বাবা এই টাকা পয়সা গোছানোর জন্য অনেক চেষ্টা করেছেন, গরু বিক্রি করেছেন, আরও কিছু জমি বিক্রি করেছেন, এভাবেই টাকা গোছানো হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। এরপর বাচ্চাকে নিয়ে যাওয়া হয় ভারতে। ডক্টর দেবী শেঠি নিজেই এই বাচ্চাকে ট্রিটমেন্ট করেছিলেন, বাচ্চার অপারেশন করিয়েছিলেন। অপারেশন করার আগে উনি বলে দিয়েছিলেন যে অবস্থা ক্রিটিক্যাল, এই ধরনের কেসগুলোতে আসলে বাচ্চা সারভাইভ করার পসিবিলিটি কম থাকে। তারপরও গার্ডিয়ানদের অনুরোধে এবং তাদের অনুমতি সাপেক্ষেই অপারেশন করা হয়। 31 দিন ওখানেই আইসিইউতে থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেই বাচ্চাটি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। ওখানকার ডক্টররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে আল্লাহ তাআলা তার হায়াতটা ওভাবে রাখেন নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। এই ঘটনার পর গিয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা তথ্য এই রায়হান ভাইয়ের বোন জানান, যেটা এতদিনে কাউকে উনি বলেন নাই। উনি হয়তো ভুলেই গিয়েছিলেন বাচ্চার এই পেরেশানিতে। উনি জানান যে এই বাচ্চা গর্ভে আসার পর উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের মধ্যে কোনো একটা অবয়ব এসে তাকে বলছে, এই বাচ্চাকে তো বাঁচতে দেব না রে, তোর এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব, আর তোর অন্যান্য বাচ্চা কাচ্চা কীভাবে হয় সেটাও আমি দেখব। জাস্ট এতটুকুই নাকি বলেছিল, কিন্তু এই জিনিসটা উনি দুঃস্বপ্ন মনে করেই এড়িয়ে গিয়েছিলেন, কাউকে বলেন নাই। এই বাচ্চার মৃত্যুর পর এই বিষয়টা উনি সবাইকে বলেন। যখনই এই বিষয়টা সবার মধ্যে জানাজানি হয়ে যায়, তখন সবাই তো নড়েচড়ে বসে যায়, আরে এইটা তো স্বাভাবিক কিছু না। এই বাচ্চার হার্টে ছিদ্র হওয়া, তারপর এভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া, এটা তো স্বাভাবিক কোনো ব্যাপার না, এটা তো নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ব্যাপার। তবে তখনও কিন্তু এটা নিয়ে যে আরও ট্রিটমেন্ট করাবেন বিষয়টা ওনারা ওইভাবে মাথায় নেন নাই, যে হয়তোবা এভাবে এই বাচ্চার মাধ্যমেই এই ব্যাপারটা সমাপ্তি হয়েছে। এই সন্তানের মৃত্যুর পর রায়হান ভাইয়ের বোন কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। ওনার এই অবস্থা কাটিয়ে উঠতেও সময় লেগেছিল। এই বাচ্চার মৃত্যুর প্রায় 2 বছর পর উনি আবার সন্তান সম্ভবা হন। স্বাভাবিকভাবেই চলতে থাকে। বাচ্চার শুরুর দিকে কিন্তু হার্টবিটও পাওয়া যায়। উনি যখন 5 মাসের গর্ভবতী, হঠাৎ করে একদিন এই বাচ্চার নড়াচড়া উনি আর টের পাচ্ছেন না। তারপর মনে হচ্ছে যে উনিও অসুস্থ হয়ে যাচ্ছেন। উনি নিজেও এই বাচ্চা গর্ভে ধারণ করার পর থেকে অসুস্থ থাকতেন। যখন ডক্টর দেখানো হয়, তখন চিকিৎসক জানান যে এই বাচ্চা পেটের মধ্যেই মারা গেছে, অর্থাৎ এই বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এই বাচ্চাটিও পৃথিবীর আলো দেখার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। দুটি বাচ্চা এরকম পরিণতি বরণ করলো, একজন পৃথিবীতে আসার পর আর একজন পৃথিবীতে আসার আগেই। অথচ এই বাচ্চার হার্টবিটও কিন্তু ছিল, পেটের মধ্যেই বাচ্চাটি মারা গিয়েছিল। আসলে ঘটনাটি কি হয়েছিল? এই বাচ্চা পেটে থাকা অবস্থায় কিন্তু উনি ওরকম কোনো দুঃস্বপ্ন দেখেন নাই, তবে উনি অসুস্থ থাকতেন, এরকম কিন্তু হচ্ছিল। এখন দেখা গেল আর একটা সমস্যা। রায়হান ভাইকে হঠাৎ করেই ওনার বোন ফোন দিয়ে বলতেছে, এই রায়হান তাড়াতাড়ি বাড়িতে আয়, একটা সমস্যা দেখা দিছে। কি কয়ে, তোর ভাগ্নি দাঁতে কামড় দিয়ে বড় একটা অ্যালুমিনিয়ামের কলসে পানি ভরে ঘরে নিয়ে আসতেছে। এটা কি কোনো স্বাভাবিক বিষয়? রায়হান ভাইয়ের বোনের কিন্তু একটা মেয়ে আছে, আগের মানে এই যে আমরা যে 2টা বাচ্চার মৃত্যুর কথা বললাম, তার আগেই ওনার একটা মেয়ে আছে আর কি। এই মেয়ের বয়স বর্তমানে 15 বছরের মতো। এখন থেকে তো আমরা আরও 3-4 বছর আগের কথা বলছি, যে এই ঘটনার যেটা সূত্রপাত। আর এখন যেটা বলছি যে ওনার মেয়ের প্রসঙ্গটা, এটা এখন থেকে
বছর 2-1 মতো হবে আর কি, এটা সূত্রপাত আর কি হলো। রায়হান ভাই যখন এটা শুনলেন তখন উনি চিন্তা করলেন যে একটা বাচ্চা মেয়ে, সে অ্যালুমিনিয়ামের একটা কলস, বড় কলস, সেই কলসে পানি থাকবে, দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচা করে নিয়ে আসবে ঘরে, এটা কি সম্ভব? দাঁত তো ভেঙে যাবে, দাঁত খুলে পড়ে যাবে, এটা তো সম্ভব না। উনি দ্রুত বোনের বাসায় চলে গেলেন। বোনের বাসা তো ওই 8-9 কিলোমিটার দূরত্বে, মানে দূরত্বে তার ছিল না, কারণ বোন তো বাসা করছিল ওই যে ওই জায়গা পরিষ্কার করে ওখানে বাসা করছিল, ওখানে ওনারা আছেন। তখন উনি তো চলে আসলেন, আসার পর এই অবস্থা দেখে ওনার সেই হুজুরকে ফোন দিলেন। সেই হুজুরকে ফোন দেওয়ার পর উনি বললেন যে আসলে এইখানে যে জিনটা আসছে মনে হচ্ছে এই জিনটা আগের জিন না, এখানে অন্য কোনো ব্যাপার আছে। হুজুর আসেন, আসার পর ঝাড়ফুঁক করে দেন, কিন্তু বুঝতে পারেন যে এইটা আসলে কাজ উনি পারবেন না। হুজুর বলে দেন যে এখানে আসলে আমার করণীয় কিছু নেই, আপনারা আরও ভালো কোনো হুজুর দেখান। এদিকে হয় কি, এই যে রায়হান ভাইয়ের অন্য আর একটা বোনের শাশুড়ি, যার বাড়ি খুলনা জেলার দাকপ উপজেলায়, তো সেই বোনের শাশুড়ি উনি খুবই পরহেজগার একজন মহিলা, আর ওনার কাছে খুবই শক্তিশালী এবং পরহেজগার একটা জিনের একটা সম্পর্ক আছে, আসা যাওয়া করে, মানে তার সাথে একটা ভালো সম্পর্ক আছে। উনি কখনো স্বাভাবিক মানে পর্যায়ে দেখা যাচ্ছে যে কোনো একজন লোক আসলো, এইটা ট্রিটমেন্ট আসলে উনি করেন না, শুধু একদম পারিবারিক সম্পর্কে যারা হয় আর কি, কাছের আত্মীয় স্বজন, তারা যদি কোনো সমস্যায় পড়েন, জটিল কোনো সমস্যা, তখন ওনার কাছে গেলে উনি চেষ্টা করেন। এছাড়া উনি কিন্তু ওই রকম ঝাড়ফুঁক সবাইকে করবেন বিষয়টা এরকম না। তাকে যখন বিষয়টা বলা হয় তখন উনি এই রায়হান ভাইকে বলেন যে একটু ভিডিও কলে আমাকে দেখাও তো মেয়েটাকে। ভিডিও কলে তাকে দেখানো হলে উনি বলেন যে দ্রুত আমার কাছে নিয়ে আসো। রায়হান ভাইয়ের ভাগ্নিকে ওনার সেই অন্য বোনের শাশুড়ির কাছে নিয়ে রওনা দেন সবাই। প্রতিমধ্যে কিন্তু ওই বোনটা অনেক ভয় পাচ্ছে, বলছে যে এই আসছে, এই আমারে ধরলো, এরকম করে বলতেছে। এইভাবে করতে করতেই ওনারা ওখানে পৌঁছান। যখন পৌঁছাতে তো সময় লেগেছে, আর ওনারা রওনা দিয়েছিলেন কিন্তু দিনের বেলা রওনা দিয়েছিলেন। যখন পৌঁছান তখন রায়হান ভাইয়ের ওই বোনের শাশুড়ি বললেন যে মাগরিবের নামাজটা পড়ার পর ওই হুজুর জিনকে উনি ডাকবেন, কারণ উনিও নামাজ পড়েন, তো যার কারণে নামাজের সময় এই বিষয়টা খেয়াল রাখতে হয় যে কোন সময়টা নামাজের, কখন ডাকা যাবে না। তো ওর পরে নাকি ওই হুজুর জিনটাকে ডাকা হয়। এই জিনটা সাধারণ কোনো হুজুর জিন নয়। আমাদের দেশে যেরকম দেখি কোনো একজন বড় পীর সাহেব, তার অনেক মুরিদান থাকে, মুরিদানদের মধ্যে কিন্তু এমন কিছু মুরিদান থাকে যারা আর্থিকভাবে অনেক স্ট্রং, আবার কেউ এমন আছে যে তারা বেশ দুর্ধর্ষ প্রকৃতির মুরিদান আছে না, এক একজন এক এক রকমের, সবাই তো আর একদম সাধারণ গোবেচারা না। তো এই যেই জিন, এই জিন হচ্ছে জিন সমাজে ওই রকম পীর সাহেবের মতো ব্যক্তি, তার আন্ডারে লক্ষ লক্ষ জিন রয়েছে। আর এর মধ্যে কেউ আছে ডক্টর, কেউ আছে ইঞ্জিনিয়ার, কেউ আছে রুকিয়া করেন, কেউ আছে যোদ্ধা প্রকৃতির জিন, না সাধারণ জিন তো আছেই, অনেক আলেম ওলামা জিনও আছে, তাকে অত্যন্ত সম্মান করে এই জিনেরা। আর জিনদের মধ্যে যে শিক্ষক রয়েছেন উনি ওই জিনদের মধ্যেই আধ্যাত্মিক শিক্ষক, এরকম সম্মানিত একজন ব্যক্তি উনি। তো তাকে ডাকা হয়। উনি আসার পর উনি আসেন, তবে অন্ধকার ঘরে আসলে এই রায়হান ভাইরা দেখতে পাচ্ছিলেন, তবে ওই জিনের কথা শুনতে পাচ্ছিলেন। তো উনি আসার পর সাথে সাথে ওই সময়ে ওনার সাথে যারা এসেছিল তাদেরকে বলেন যে এই মেয়ের উপরে আসর করছে যারা, এদেরকে ধরে নিয়ে আসো তো। তখন কিছু জিনকে নিয়ে আসা হয়, তারা কিন্তু ওখানে চলে আসে। আসার পর ওই পীর সাহেব জিন যিনি, উনি বলছেন আচ্ছা এই মেয়েটাকে কেন বিরক্ত করছো, আর এই দুইটা বাচ্চাকে কেন তোমরা হত্যা করলা। তখন ওই জিনেরা বলে যে দেখেন হুজুর, এই যে বাদশার এই এলাকা, এটাতে আমরা বহু বছর ধরে আছি, ওরা অন্য জায়গায় বাড়ি করতে পারতো, এই জায়গায় বাড়ি করা তো ওদের জন্য জরুরি ছিল না। এমনটা না যে অন্য জায়গায় বাড়ি করা যেত না, ওদের সহায় সম্পত্তি ছিল, কিন্তু এইখানে বাড়ি করেছে, আমরা তো এটা মেনে নেব না।
এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, যদি এই জায়গা ছেড়ে চলে যায় তাহলে আমরা কথা দিচ্ছি আর কোনো সমস্যা করব না। তখন ওই জিন বলে, এই জায়গার মালিকানা তো তোমাদের না, এই জায়গার মালিকানা তাদের। এরা বংশ পরম্পরায় জমি পেয়েছে, এদের সংসার বড় হচ্ছে, ছেলেপেলে বড় হয়েছে, সহায় সম্পত্তি ভাগ হবে, এরা তো এদের জায়গায় ব্যবহার করবে, তোমরা তো এদেরকে উৎপাত করতে পারো না, এখান থেকে চলে যাও, আর কোনো বিরক্ত করবে না, এই সমস্যার সমাধান যেন এখনই হয়ে যায়। তখন এরা রাজি হয় না, যে না আমরা যাব না, এটা তো কোনো কথা না, আমাদের বাসস্থান ছেড়ে আমাদেরকে বিতাড়িত করবেন, আপনি জিন হয়ে অন্য জিনকে বলেন যে চলে যেতে, এটা তো ঠিক না। ওরা তো মানতে চায় না। এক পর্যায়ে কথা কাটাকাটির একটা পর্যায়ে হয় কি, যে এই যে যিনি পীর সাহেব জিন, উনি তার অনুগত জিনদেরকে নির্দেশ দেন যে এইগুলার এখনই ধরো। যখন ধরপাকড় চলতেছে এর মধ্যে 2টা জিন পালিয়ে যায়। তখন সবাই আশা করেছিল যে ওই 2টা জিন পালিয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। তবে তাদের এই চিন্তাটা ভুল ছিল। এই ঘটনার পরে বেশ কিছুদিন সব কিছু স্বাভাবিক থাকে। হঠাৎ করে ওনার ভাগ্নি আবার অসুস্থ হয়ে পড়ে, আবার তার উপর জিনের প্রভাব দেখা যায়। এরপর আবার সেই ছোট বোনের শাশুড়ির মাধ্যমে সেই পীর সাহেব জিনকে ডাকা হয়। উনি আসার পর বুঝতে পারলেন যে এরা এত সহজে এখান থেকে যাবে না। তখন যে কাজটি হলো যে ওই 2টাকে ধরার জন্য পাঠানো হলো। ওই 2টাকে তখনও ধরা গেল না। যখন ধরা গেল না, তখন এই পীর সাহেব জিন চিন্তা করলেন যে আপাতত এখানে পাহারা বসাতে হবে। তখন ওনার অনুগত জিনদেরকে বললেন, বেশ কিছু শক্তিশালী জিনদেরকে বললেন, তোমরা 24 ঘন্টা এখানে পাহারা দিবা, কখনোই এখান থেকে পাহারা সরাবা না আমি পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত। পাহারা বসানো হলো। পাহারা বসানোর একদিনের ভিতরে ওই জায়গার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। অন্যরকম হওয়া বলতে লিসেনার্স আপনারা কি বুঝছেন? নিশ্চয়ই ভালো হয়ে গেল পরিবেশ পরিস্থিতি না, পরিবেশ পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করলো। কেননা এই যে ছুটে যাওয়া 2টো জিন, এই জিনেরা আবার গিয়ে অন্য আর একটা সম্প্রদায়ের গোত্রের সর্দার জিনের কাছে গিয়ে নালিশ করেছে যে আমাদের বসতভিটা থেকে বিতাড়ন করছে, আমরা একদম বিতাড়িত হয়ে গেছি এখান থেকে, আমরা দীর্ঘদিন ধরে এখানে আসি, ওই রকম একজন জিন এসে আমাদেরকে তাড়াই দিছে, এখন সেখানে পাহারা বসাইছে। পাহারা এরকম জিন আছে, শক্তিশালী জিন। যেই সর্দারের কাছে গিয়ে নালিশ করেছে, এই সর্দার আবার অমুসলিম জিন ছিলেন। যদিও বা ওই গোত্রে আরও অনেক মুসলিম জিন ছিলেন, কিন্তু ওই সর্দার ছিল অমুসলিম। সে তখন ওই গোত্রের আরও দুর্ধর্ষ যোদ্ধা প্রকৃতির জিনদেরকে নির্দেশনা দেন, এক্ষুনি যাও ওই এলাকায় গিয়ে আক্রমণ করে ওই জিনদেরকে হত্যা করবা, আর ওদের জায়গায় ওদেরকে বুঝাই দিবা। যেহেতু সর্দারের নির্দেশ, তারা তো শুনবেই। তারা একদম সশস্ত্র হয়ে আক্রমণ করে বসে এখানে থাকা জিনদের উপরে। তারাও সশস্ত্র অবস্থায় পাহারা দিচ্ছিল, তারা প্রতিরোধ গড়ে তোলে। যখন গোয়েন্দাদের মাধ্যমে খবর পায় এই পীর সাহেব জিন যে তার পাহারাদার জিনদের উপর আক্রমণ করা হয়েছে, তখন তার অনুগত আরও হাজার হাজার জিন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সেখানে যায়। সেখানে যখন গিয়েছে, এত জিনদেরকে দেখে ওই জিনেরা পালিয়ে গেলেও অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ যোদ্ধা প্রকৃতির জিন নিয়ে এখানে চলে আসে। শুরু হয়ে যায় যুদ্ধ। ভয়ঙ্কর একটা অবস্থা। ওখানে যে ভয়ঙ্কর কিছু হচ্ছে, এইটা ওই বাড়িতে বসবাসকারী লোকজন বুঝতে পারছে যে এখানে ভয়ঙ্কর কিছু হচ্ছে। মনে হচ্ছে অনেক লোকজন কিছু একটা করছে, এখানে বাতাস হচ্ছে, কিন্তু অন্য জায়গায় সব কিছু স্বাভাবিক। এছাড়াও কেউ কিছু বুঝতে পারছে না। এই ধরনের সমস্যা ওখানে কিন্তু চলছে। এর মধ্যে কি হয়, এই যে যিনি পীর সাহেব জিন, উনি বেশ কিছু জিনদেরকে নির্দেশনা দেন যে ওই যে সর্দার জিন, যেই জিনটা লক্ষ লক্ষ সৈন্য পাঠিয়েছে এখানে আক্রমণ করার জন্য, ওই জিনটাকে ধরে আনতে হবে। কারণ হচ্ছে যেই জিনগুলো এসে যুদ্ধ করছে, এদেরকে দেখে আপাতত খারাপ মনে হচ্ছে না, তারা সর্দারের নির্দেশনা পালন করছে। সর্দার সে এই ঘটনাটা ঘটাচ্ছে, কারণ হচ্ছে ওই সর্দার জিন অমুসলিম ছিলেন। যেহেতু এই যে পীর সাহেব জিন, উনি অত্যন্ত সম্মানিত একজন জিন ছিলেন, তার উপর তার হয়তো বা অন্যরকম একটা আক্রোশ ছিল, যার কারণে এরকমটা করছে।
বারবার বলার পরেও যখন ওই জিনগুলো যাচ্ছিল না, তারপর আক্রমণ শুরু হয়ে গেল মানে ব্যাপক মাত্রায়, তখন কিন্তু এই বিষয়টা, এই যে পীর সাহেব জিন যিনি, উনি নিজের আত্মসম্মানে আঘাত হানা হয়েছে বলে মনে করেন। তখন কিন্তু শুধু এই রুগীর সুস্থতার ভিতরে এই বিষয়টা সীমাবদ্ধতা আর কোনো কিছু থাকলো না, মানে সীমাবদ্ধ নাই এটার মধ্যে। এই বিষয়টা চলে গেল খুবই শক্তিশালী দুইজন জিনের আত্মমর্যাদার লড়াইয়ের ভিতরে। কেননা এই পীর সাহেব জিন উনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, আর ওই যেই গোত্রের অমুসলিম জিন সেও শক্তিশালী ছিল। তার কাছে এসে নালিশ করেছে, সে এইটার সমাধান করতে পারবে না, তাহলে তার তো মর্যাদা থাকলো না। এই জন্য সে পরবর্তীতে আরও লক্ষ লক্ষ জিন পাঠিয়েছে। প্রথম দিন যুদ্ধে ওই গোত্রের জিনেরা পালিয়ে যায়, মানে এত লক্ষ লক্ষ জিন পাঠালেও তারা কিন্তু টিকতে পারেনি, পালিয়ে যায়। এরপর সকাল হবে, সকাল হলে আবার যুদ্ধ করবে, মানে এমন একটা পরিকল্পনা ছিল, রাতের বেলা যুদ্ধ করবে না, দিনের বেলা করবে। এদিকে দিনের বেলাতেও ব্যাপক পাহারা বসানো হয়, জিনেদের পাহারা। ওই গোত্র থেকেও, শুধু ওই গোত্র না, ওই পীর সাহেব জিনকে চেনেন অসংখ্য গোত্রের অসংখ্য জিনেরা, এরা যে আসলে সংখ্যায় কত ছিল এটা বলা যায় না, তারাও ওই জায়গায় চলে আসলো যে পরদিন সকালবেলা আবার আক্রমণ হবে। এদিকে খুবই দুর্ধর্ষ প্রকৃতির কিছু শক্তিশালী জিনদেরকে এই পীর সাহেব জিন যিনি, উনি পাঠিয়েছিলেন ওই গোত্রের সর্দারকে ধরে আনার জন্য। এরা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির জিন হয়ে থাকে। স্পর্শকাতর বিভিন্ন যেই ব্যাপারগুলো আছে, যেখানে অত্যন্ত ঝুঁকি রয়েছে, সেখানে এই দুর্ধর্ষ জিনেরা গিয়ে সেখানে আক্রমণ করে কাউকে বন্দি করে নিয়ে আসে। যেমনটা আমরা এই যে কিছুদিন আগে দেখলাম যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকান সেনাবাহিনীর একটা স্পেশাল ইউনিট ডেল্টা ফোর্স তারা ধরে নিয়ে চলে আসলো। তো এই রকম কিছু স্পেশাল জিন রয়েছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ কোনো একটা কাজ করার জন্য এদেরকে ব্যবহার করা হয়। তো এদেরকে তখন পাঠানো হলো এবং এরা সফল হলো। কিভাবে সফল হয়েছে এরা জানা যায় না, তবে তারা সফল হয়েছিল এবং ওই গোত্রের ওই দুষ্টু জিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপরে ওই পীর সাহেব হুজুর নিজেই ওই গোত্রে গিয়েছিলেন। ওই গোত্রে যাওয়ার পর দেখা গেল যে ওই গোত্রের লোকজন খুশি, অর্থাৎ জিনেরা খুশি যে এই দুষ্টু সর্দারকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তখন ওই গোত্রের জিনদের পরামর্শ অনুযায়ী ওই গোত্রের মধ্য থেকেই প্রবীণ পরহেজগার একজন জিনকে ওই গোত্রের সর্দার বানিয়ে দেওয়া হয়। তখন ওই সর্দার জিন প্রতিশ্রুতি দেন যে তার গোত্রের জিনেরা আর ওই জায়গা নিয়ে কোনো যুদ্ধে জড়াবে না। আপাতত সমস্যা এখানে সমাধান হয়েছে বলে মনে হতে পারে প্রিয় লিসেনার্স, কিন্তু না, এই সমস্যার সমাধান এখানে আর সীমাবদ্ধ থাকলো না। এখানকার সমাধান আপাতত সলভ হয়েছে বলে মনে হলেও এই যে এই দুইটা জিন কি করেছে, তাদের বিভিন্ন জায়গায় যে আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন গোত্রে, তাদেরকে গিয়ে এই বিষয়টা বলা শুরু করলো যে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর এই ঘটনা, এরপর যেটা হলো সেটা হচ্ছে যে ওই যে গোত্রের এক একজন আত্মীয়, ওই আত্মীয় আবার আরও 10-15টা করে গোত্রকে খবর দিচ্ছে। এক একটা গোত্রের আন্দারে হাজার হাজার লক্ষ লক্ষ জিন রয়েছে। এইভাবে অসংখ্য গোত্রের কাছে খবর চলে গেল এই ঘটনা, তাদেরকে অসম্মান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। সবাই তো এখন রেডি হচ্ছে যে এই সমস্যা সমাধান করতে হবে, আর ওই দুইজন জিনকে তাদেরকে এই জায়গা বুঝাই দিতে হবে এবং আটক করছে যাদেরকে, তাদেরকেও মুক্ত করতে হবে। এবার ভয়ঙ্কর এক যুদ্ধের দামামা নাকি বেজে ওঠে। এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। এখন এদিকে এই যে যিনি পীর সাহেব জিন, উনি কিন্তু বলে দিয়েছেন যে এই জায়গার যিনি মালিক এরা কখনোই জায়গা ছাড়বে না। কারণ এখন যদি উনি বলেন যে ঠিক আছে ঝামেলার দরকার নাই, তোমরা জায়গা ছেড়ে চলে যাও, তাহলে তো সব কিছু ঠিকঠাক। কিন্তু এখানে আত্মমর্যাদার একটা প্রশ্ন জড়িত হয়ে গেছে। এমন সম্মানিত একজন জিন, উনি এই বিষয়টা সমাধান করে দেওয়ার পরেও এরা বারবার ফিরে আসছে, বারবার এই পরিবারকে বিরক্ত করছে। এরপর আর একটা গোত্রের সর্দারের কাছে গিয়েছে, সেই গোত্রের সাথে লড়াই হয়েছে, সেই সর্দারকে বন্দি করে আনা হয়েছে, সেখানে আবার আরেকজন সর্দারকে নিযুক্ত করা হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু সাধারণভাবে চিন্তা করলে হবে না। এই জন্য এই বিষয়টা জিনেদের সাথে জিনেদের এক আত্মমর্যাদার লড়াইয়ের ওই লেভেলে চলে যায়। এখন
এই পরিবারের কি হবে? এই পরিবার তো মাঝখানে পড়ে গেছে। এখন শুধু যে এখান থেকে চলে যাবে বা চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এরকম না, কারণ তাদেরকে কেন্দ্র করেই তো এই সমস্যার সূত্রপাত। এদেরকে নিরাপত্তা দেবে কে? তখন এই যে যিনি পীর সাহেব জিন, উনি এই পরিবার প্রত্যেককে, বিশেষ করে এই যে রায়হান সর্দার ভাই, কারণ যেহেতু উনি রুকিয়ার সময় ছিলেন, তারপর রায়হান ভাইয়ের বোন, ভাগ্নি, রায়হান ভাইয়ের ওয়াইফ, এনাদের প্রত্যেকের সাথেই নাকি অদৃশ্যভাবে অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির এক একটা জিন যুক্ত করে দেওয়া হয়েছে। এই জিনেদের নাম শুনলেই নাকি অন্য জিনেরা ভয়ে পালায়, এমন একটা অবস্থা। অনেক শক্তিশালী জিনেরা নাকি ভয়ে পালায়। এমন জিনদের তত্ত্বাবধানে এই রায়হান ভাই, তার বোন, ভাগ্নি, রায়হান ভাইয়ের ওয়াইফ, এনাদেরকে নাকি রাখা হয়েছে। আর এই যে যিনি পীর সাহেব জিন, উনি নাকি এতটা সম্মানিত একজন জিন যে বিভিন্ন জায়গায় যদি উনি জিনেদের সমস্যা সমাধানের জন্য যান, শুধু উনি গিয়েছেন এইটা শুনলেই অপর পক্ষ, যারা দুষ্টু পক্ষ, এরা আসে না, বলে যে না না উনি আসছেন, বুঝছি, ঠিক আছে, আমরা আর যাব না, উনি যেটা বলে সেটাই। এমনকি অনেক ভালো জিনেরাও যদি কোথাও যুদ্ধ করতে আসে, সেখানে উনি আছেন বা ওনার প্রতিনিধি কেউ আছে, এটা যখন অন্য জিনেরা নাকি জানে, তখন তারা বলে ও উনি আসছেন বা উনি আসেন এখানে, এটার সাথে জড়িত আছেন, তাহলে আমাদেরকে ভুল বুঝায় পাঠানো হয়েছে এখানে। নিঃসন্দেহে উনি যেখানে আসেন সেখানে কোনো অন্যায় হতে পারে না, তখন নাকি অন্য জিনেরাও চলে যায়। কিন্তু ওই যে দুই জিন, ওরা নিজেদের বসতভিটা থেকে বিতাড়িত হয়েছে, তাদের আত্মমর্যাদা লেগেছে, তারা তাদের জায়গা থেকে এখন পর্যন্ত নাকি চেষ্টা করে যাচ্ছে এই জায়গা দখলে নিতে। এভাবেই চলছে। যেমনটা আমরা দেখি যে রাজ্য দখল নিয়ে কত রাজনীতি চলে, চর দখল নিয়ে অনেক কিছু চলে, এখানে এই বিষয়টা এখনো চলমান রয়েছে। এটা শুধু একটা সাধারণ রুকিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখনো চলমান রয়েছে। আমরা দোয়া করি রায়হান ভাই এবং ওনার যে পরিবার, তারা এই সমস্যা থেকে মুক্তি পান। ঘটনাটা শেয়ার করব, আশা করি আপনারা এই ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন। একদিন আমার ঘরের পুরানো আলমারিতে একটা ড্রয়ারে 3টা পাথরের আংটি পেলাম। একটা নীল, একটা লাল আর একটা সবুজ রঙের পাথর বসানো আংটি। এগুলো কার আংটি তা আমি জানি না, তাই সেগুলো মাকে দেখালাম এবং জিজ্ঞেস করলাম। তিনি বললেন যে তিনিও জানেন না এগুলো আসলে কার, তবে সম্ভবত আমার দাদার হাতের আংটি হতে পারে। তিনি আংটি পরতেন এবং আংটি পরা দাদার খুব পছন্দ ছিল। আমি আমার দাদাকে এরকম দেখিনি এবং আমার জন্মের আগেই দাদা মারা গিয়েছিল, আর দাদিও ঠিক জন্মের আগেই মারা যায়। তাই দাদাদের কোনো ছবিও আমার কাছে ছিল না এবং তাদেরকে আমার দেখা হয় না কোনোদিন। এই জন্য দাদা স্মৃতি ভেবে আমি আংটিগুলো আমার নিজের হাতেই পরে নিলাম। তখন আমার মা আমাকে বললেন, খেয়াল রেখো, এসব পুরাতন জিনিস কিন্তু ভালো হয় না, পরে যদি কোনো সমস্যা হয়। এই কথাটা বলার পর আমি ভাবতে কী সমস্যা হতে পারে। আমি আর কোনো উত্তর দিলাম না এবং মনে মনে ভাবলাম যা হওয়ার হবে, অলৌকিক কিছু হলে তো ভালোই হয়, কারণ এই অলৌকিক কিছু হওয়ার বা দেখার খুব ইচ্ছা আমার সবসময় থাকতো। তারপর একদিন দুদিন পার হয়। 3 দিন পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে আছি, একটু ঘুমের ভাব চলে এলো এবং আধো ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখলাম। আমি শুয়ে শুয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি এবং একটা সুন্দরী নারী সাদা পোশাক পরা অবস্থা দাঁড়িয়ে আছে, আমার দিকে ইশারা করছে তার সাথে যাওয়ার জন্য। আমি স্বপ্নের মধ্যেই বিছানা থেকে উঠে পড়লাম, তার পিছু পিছু চলতে লাগলাম এবং সে আমাদের বাড়ির পিছন দিকে নেমে গেল। আমিও তার পিছে পিছে গেলাম। খোলা জমিনের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারে এসে পৌঁছালাম। তখন দেখি হঠাৎ অন্ধকার হয়ে গেছে এবং সন্ধ্যার আবছা একটা আলো। সামনে তাকিয়ে দেখলাম পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা উঠে গেছে এবং উপরের দিকে যাচ্ছে রাস্তাটা। চারপাশে মাটির ঘর ছোট ছোট, আর সব ঘরেই কুপির আলো জ্বলজ্বল করছে এবং সেই রাস্তা দিয়ে আমি উপরে উঠতে থাকি। আমি মেয়েটার পিছনে ছিলাম। হঠাৎ যে রাস্তার পাশে যে গর্ত আছে সেই গর্তটা দেখলাম মেয়েটা পড়ে গিয়েছে, কিন্তু গর্তে পড়েও মেয়েটা কোনো কথা বলছিল না, কোনো ব্যথা করলে যেমন চিৎকার করবে সে চিৎকারটা করছিল না, সে শুধু কান্না করে যাচ্ছিল। আমি তাকে তুলবার চেষ্টা করলাম, কিন্তু কি যেন তাকে আঁকড়ে ধরে রেখেছে, আমি তাকে ধরতে পারলাম না এবং তাকে আমি আলগিতে উঠাতে পারলাম না। আমার মনে হচ্ছিল তখন আমি তাকে আর বাঁচাতে পারবো না, আর এটা ভেবে আমার মনের অজান্তে খুব খারাপ লাগছিল। আর আমি এই সময় ঘুম থেকে উঠে যাই, বাকি স্বপ্নটা আমার দেখা হয় না।
এতক্ষণ সব কী দেখলাম আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, কিন্তু এমন সময় আমার ঘুমানোর অভ্যাস নেই। আজকে এভাবে হঠাৎ ঘুম আসা এবং এরকম অদ্ভুত স্বপ্ন দেখায় সব কিছু আমাকে ভাবাতে লাগলো। কারণ আমার বাড়ির পিছনের দিকে যে পাহাড়, সেটা কোনো মানুষের বসতি নেই, নিচ থেকে উপর পর্যন্ত শুধুই জঙ্গল। অথচ স্বপ্নে আমি সেখানে মানুষের বসতি দেখলাম, কিন্তু সেটা ভবিষ্যৎ নাকি অতীত দেখলাম সেটা জানতে হবে প্রথমে, কারণ আমার বেশিরভাগ স্বপ্নে আমি ভবিষ্যৎ বা অতীতের ইশারা পেয়ে থাকি। তো পরের দিন সকালে বের হলাম বাড়ি থেকে। এলাকার সবচেয়ে পুরানো এক বয়স্ক দাদা ছিল আমার পরিচিত, তার সাথে দেখা করার উদ্দেশ্যে বের হলাম। তাকে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারবো এই আশায় যখন আমি সব জিজ্ঞাসা করলাম এরকম অতীতে কিছু ঘটেছিল কি না, তো তখন তিনি অনেকক্ষণ চিন্তা করলো এবং তারপর তিনি কথায় কথায় সব কিছু বলে দিল। এবং তিনি বলে দিল যে আমি যে স্বপ্নগুলো দেখেছি, যে চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল, তা তিনি সম্পূর্ণ বলে ফেলেন। তখন আমি বুঝে গেলাম যেটা অতীতের কোনো ঘটনা হবে। আমি আর বেশি কথা না বলে সেদিন চলে আসি। ওই দিন মাঝরাতে আমি ঘুমের ঘরে আবার একটা স্বপ্ন দেখলাম। সেই পাহাড়ের উপর লম্বা আর উঁচা একটা প্রাচীর, প্রাচীরের এক কোণায় একটা পতাকা টাঙ্গানো, আর একজন করে সৈন্য বল্লম হাতিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। প্রাচীরের ভিতরে প্রাসাদের মতো কিছু একটা দেখা যাচ্ছিল। আমি খেয়াল করে দেখি যে একটা মাথার মতো কিছু একটা দেখা যাচ্ছে, আর প্রাচীরের বাইরে একটা মন্দিরও দেখা যাচ্ছিল। ব্যাস, শুধু এটুকুই দেখার পর আমার আবার ঘুম ভেঙে যায়। স্বপ্নটা আমি আর পুরোপুরি দেখতে পারি না, তবে এবারের স্বপ্নটা আমাকে একটু গভীর চিন্তায় ফেলে দিল। একই জায়গায় দুই রকম পরিবেশ দেখলাম দুইবারের স্বপ্নে। এর মধ্যে প্রথমটা তো দাদা সেদিন বলেই দিল, যেটা বাস্তব মিলে গেল, তাহলে এবারেরটা কি? পরের দিন সেই দাদার সাথে দেখা করার উদ্দেশ্যে আবার যাই। এবারও আবার জানতে চাইলাম। তিনি বললেন এটাও নাকি বাস্তব। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা, আপনি আমাকে বিষয়টা একটু ভালো করে বলেন তো, কি আসলে ঘটছিল? এখানে তো জঙ্গল, জনবসতি কবে ছিল? আর এই প্রাসাদ বা রাজবাড়ি যাই হোক না কেন, সেটা কবে ছিল, আগে না পরে? তিনি বললেন নির্দিষ্ট করে তো আমি সাল জানি না, তবে এখানে মানুষের বাড়িঘর ছিল। তবে এটা সত্যি, এখানে মানুষের ঘর বাড়ি ছিল এবং ছোট ছোট মহল্লা বা পাড়ার মতো এরকম ঘর বাড়ি ছিল। কিন্তু রাজা গোবিন্দর আমলে এক সেনাপতি এসে সব ধ্বংস করে দেয় আর তার রাজ্য তৈরি করে। এখানে চারপাশে বড় প্রাচীরও তোলে, আশেপাশে একটা মন্দির বানায় এবং সেখানে কিছু কিছু মানুষ আসতো, এখানে শয়তানের পূজা করতো। তারা এখানে কালো জাদু করার উদ্দেশ্যে আসতো, ঠিক মন্দিরটার পাশেই যা পিছন জায়গাটায়। আবার অনেকে বলে সেখানে নাকি কালো জাদুর সাধনাও করা হতো। এবং সেই সৈন্য সামর্থ্য ছিল বলে জোরপূর্বক মানুষের উপর জুলুম করতো সেই রাজা, এবং সেই রাজা একটা সময় পুরোটা এলাকা নাকি দখল করে ফেলে। আসলে এরকম যে ঘটনা ঘটতো, এটা নাকি গ্রামের অনেকেই পছন্দ করতো না। তো তারপর সেই দাদু বলল যে তবে এটার পিছনে মূল ছিল সেই সেনাপতি, একজন সেনাপতি ছিল, সেই সেনাপতি। এবং সে আসলে কি করতে চাচ্ছিল সেটা আসলে কেউ নাকি বুঝতে পারেনি, বা কেউ তখন বুঝে উঠতে পারেনি যে আসলে কি করতে চাচ্ছিল সেনাপতিটা। তো তারপর সেই আমাকেই বলা হয়, সেই দাদা আমাকে বলে উদ্দেশ্য করে যে দেখো, তোমার বংশের পূর্বপুরুষটাই এই সব কিছুর সমাপ্তি ঘটিয়েছিল, এবং তারাই এই সেনাপতি সহ যারা আছে সেই রাজবংশের সবাইকে হত্যা করে। কেউ কেউ বলে ছোটোখাটো একটা সংঘর্ষের পর সেই সেনাপতিকে নাকি তাড়িয়ে দেওয়া হয়, বা কেউ কেউ বলে তাকে নাকি ফাঁসিতে ঝুলে মেরে ফেলা হয়েছিল। আমি এগুলো কিছুই বুঝি না। আমি ভাবতে থাকি যে দাদা এগুলো কী বলছে, আমি তো কখনোই আমার পরিবারের কাছ থেকে এগুলো কিছু শুনিনি। আমি সঠিক কোনটা তা জানতে পারলাম না। এসব শোনার পর দাদাকে আমি বিদায় জানাই এবং আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো রাস্তা দিয়ে আমি একা একা হাঁটছিলাম আর ভাবছিলাম একটা সেই সেনাপতির কথা, যে নাকি এরকম এখানে অত্যাচার করতো। যে একটা নির্দিষ্ট সেনাপতি ছিল সেখানে, আসলে কে সে ছিল? আসল ব্যাপারটা এখন কিছুটা হলেও আমার পরিষ্কার হয়ে গেছে। আমার পূর্বপুরুষরা যারা জড়িত ছিল তারাই হয়তো কোনো কারণে, মানে সেই কারণে হয়তো বা আমি এই অতীতের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এবং আমাকে হয়তো বা দেখানো হচ্ছে। কিন্তু এগুলো আমাকে কেন দেখানো হচ্ছে, কি বুঝাতে চাইছে, সেটা এখনো আমার অজানা। এসব ভাবতে ভাবতে বাড়িতে না উঠে পাশের জমিনে নেমে গেলাম। জমিনের আইল ধরে হাঁটতে লাগলাম এবং সেই পাহাড়ের দিকে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তখন আমি যাচ্ছিলাম। পাহাড়ের নিচে এসে চারদিকে ঘুরে ফিরে দেখলাম, তারপর ছোট ছোট আগাছা এবং গাছের শিকড় ধরে উপরে উঠতে লাগলাম। এসেছি যখন, তাহলে উপর দিকটাও আরেকটু এগিয়ে যাই।
উপরে ওঠার পর মনের মধ্যে একটা ভয়ের ভাব চলে আসলো, কারণ মাগরিবের আজান দিয়ে দিবে, এখন আমাকে নামাজ পড়তে হবে। এদিকে আবছা অন্ধকার, একে তো পাহাড়ের উপর, তার মাঝে ঘন গাছগাছালি আর জঙ্গল। ইশারায় তখন একটা কর্নারে আমি দাঁড়িয়ে দেখলাম, যখন মাগরিবের সময় হয়েছে নামাজটা পড়ে নিলাম। এরপর দেখি, আবার উঠে দেখি যে চারপাশটা বেশ নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই। শীতের সময় ছিল তখন, তাই ভয় আর ঠান্ডা দুটা মিলিয়ে শরীর খুব কাঁপছিল। হঠাৎ আমার বাম দিকের বনের মধ্যে নড়াচড়ার একটা শব্দ পাই। আমি সাথে সাথে সেদিকে তাকাই, তারপর যা দেখি, সেই নারী, আমার স্বপ্নে দেখা সেই সুন্দরী নারী, অত্যন্ত মলিন চেহারা এবং কোনো ভয়ানক ছাপ নেই তার মুখে এবং চোখে। একজন দুঃখী মানুষের মতো করুণ চোখে তাকিয়ে আছে। ওর চোখের দিকে তাকিয়ে ভেতরটা আমার কেঁপে উঠল, কিন্তু সাথে সাথে নিজেকে আমি সংযত করে নিলাম, কারণ এটা মায়ার কোনো জাল হতে পারে। কিছু না বলে দাঁড়িয়েছিলাম সোজা হয়ে, কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। এর মধ্যে দেখি সেও কিছু বলে না, ধীরে ধীরে পিছন দিকে উল্টা হাঁটা শুরু করলো, কিন্তু আমার দিকে ঠিকই এক নজরে তাকিয়ে আছে। পাহাড়ের কিনারে গিয়ে দাঁড়িয়ে একটা ইশারা করলো চলে যাওয়ার জন্য। তারপর কোনো কিছু বুঝোটার আগেই দেখি সে পাহাড়ের উপর থেকে পড়ে গেল ঠিক নিচের দিকে। আমি সাথে সাথে দৌড়ে পাহাড়ের কিনারে চলে যাই, কিন্তু ততক্ষণে ঘোর অন্ধকার আর কুয়াশার আচ্ছন্ন হয়ে গেছে চারদিকে। চাঁদ উঠেছে, কিন্তু তার আলো কুয়াশা ভেদ করে আসছিল না। মেয়েটি যেখান থেকে নিচে পড়েছিল, আমি সেই জায়গায় বরাবর নিচে নামতে থাকি, যদি নিচে গিয়ে আবার তার দেখা পাই বা অন্য কিছু পাওয়া যায় কিনা সেটার জন্য। নিচে নামার পর মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চারপাশ ঘুরলাম, কিন্তু কিছুই দেখলাম না। শুধু কুয়ার মতো একটা গর্ত ছিল সেখানে, আর যেটাতে মানে পানি ভরপুর ছিল। আর কিছু না পেয়ে সেখান থেকে সেদিনের মতো চলে আসলাম। রাতে ঘুমানোর আগে একটা সাধনা করে জিন চালান দিলাম। এই ক্ষমতাটা আমার অনেক আগে থেকেই ছিল। এটা এমন এক সাধনা যেটা করার পর কোনো এক জিন স্বপ্নের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দেখিয়ে দিবে। সরাসরি কোনো জিনের সাথে সাক্ষাৎ হয় না এতে। সাধনা শেষ করে সরাসরি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আবার আমার স্বপ্ন শুরু হলো। আমি দেখতে লাগলাম সেই পাহাড়, একজন মহিলা, এবং সেই মহিলাকে দুজন সৈন্য টানা হেঁচড়া করে পাহাড়ের কিনারায় নিয়ে আসলো। মহিলাটার গায়ে বিয়ের শাড়ি, আর সে বারবার হাত জোর করছিল, কিন্তু তার কোনো কিছুই না শুনে লাথি মেরে তাকে ফেলে দিল পাহাড়ের উপর থেকে। তাকে ফেলে দেওয়ার সাথে সাথে সেই মন্দিরের ঘন্টা বেজে উঠল। এরপর আমার ঘুম ভেঙে যায়। এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে আমি অবাক হওয়ার চাইতে পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ একের পর এক ঘটনা দেখছি, একটার সাথে একটা কোনো মিল নাই। কিছু ভেবে পাচ্ছিলাম না। অহেতুক মাথার যন্ত্রণা নিয়ে আমি আর পরের দিন আমার যে বন্ধু ছিল শাহেদ, তাকে ফোন দিলাম। শাহেদকে আপনারা অনেকেই চিনবেন। আমি গত একটা ঘটনায় বলেছিলাম যে শাহেদ আমার এমন একটি বন্ধু যে নাকি জিন পালতো এবং সে অনেক মন্ত্র জানতো, এবং এক কথা তাকে আমরা তান্ত্রিক বলতাম। তাকে আমি সব ঘটনা খুলে বললাম। সে সব শোনার পর বলে, দু একদিন অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি কিনা। আমি তার কথা সম্মতি দিলাম। পরের রাতে আবার আমার স্বপ্ন শুরু হলো। সেই একই রকম স্বপ্ন, তবে আজকে দেখি আরেকজন মহিলা, তার গায়ে বিয়ে শাড়ি, ঠিক আগের দিনের মতন সৈন্যরা তাকে মারধর টানাটানি করে পাহাড়ে কিনারে নিয়ে এসে লাথি মেরে ফেলে দিল ঠিক নিচে। ব্যাস, এটুকুই স্বপ্ন। আমারও ঘুম ভেঙে গেল। আমি উঠে বসি, পানি খেয়ে ভাবতে লাগলাম, কালকে না হয় সাধনা করে চালান দিয়েছিলাম যাতে কিছু জানতে পারি, কিন্তু আজকে তো কোনো কিছু করিনি। তাহলে আজকে আবার একই ধরনের স্বপ্ন দেখলাম। মনে হচ্ছিল মাথাটা আমার ঠিকভাবে কাজ করছে না, আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। তার পাশাপাশি আরেকটা মজার ব্যাপার হচ্ছে, স্বপ্নের যে বিষয়টা আমি দেখছি, আমার কেন জানি মনে হচ্ছে যেটা চোখের সামনে ভেসে উঠছে। তো এটা চলতে থাকলো। প্রতিদিন রাতে একই আমি স্বপ্ন দেখতাম, এবং একই ধরনের মানুষ, কিন্তু চেহারাগুলো ভিন্ন, মানে একই ধরনের পোশাক কিন্তু চেহারাগুলো ভিন্ন। 7 রাতে আমি 7 জনের মৃত্যু দেখলাম ভেবে স্বপ্নের মাঝে। এক প্রকার মেন্টাল টর্চার করা হতো আমাকে স্বপ্নে। এটা বন্ধ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। আমি বাসার কাউকে এই বিষয়ে জানিনি, কারণ আমার এই বিষয়গুলো বাসার কাউকে জানাতে আমার আগ্রহ থাকতো না। শুধু আমার বন্ধু শাহেদকে আমি জানাতাম। অবশেষে শাহেদের সাথে আমি আবার দেখা করলাম। তাকে জিজ্ঞেস করলাম, কিছু জানতে পেরেছো নাকি? সে বলল, না, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছু জানা সম্ভব হয়নি। আর আমি জানি যে শাহেদ এই জানার চেষ্টাটা করে তার সাথে থাকা জিনদের দ্বারা। যাই হোক, এখানে হয়তো প্রখর শক্তিশালী কিছু একটা আছে, সেটা শাহেদ আমাকে জানিয়েছিল।
তো আমি বললাম তাহলে জানার কি মানে এটা আমি আসলে মূলভাবে আমি কীভাবে ঠিকভাবে জানবো, এটা মূলটা কি, গোড়াটাকে কীভাবে জানতে পারি সেই রাস্তাটা আমাকে বলো। সে বলল যে উপায় একটা আছে। তা আমি জিজ্ঞেস করলাম যে কীভাবে বলো তো। তখন সে আমাকে বললো যে দেখো, আমি একবার এটার নাম নিব কিন্তু দ্বিতীয়বার তুমি এটা শুনতে চাবা না। তারপর আমি বললাম যে না তুমি বলো। সে এমন এক জায়গার নাম নিল যেখানে আমাকে যেতে হবে এমন একজনের কাছে, যে কোনো মানুষ না, তার কাছে গেলে সব উত্তর পাওয়া যাবে, কিন্তু যদি তার মায়ের জালে আটকা পড়ে যায় তাহলে আর ফিরে আসতে পারবো না, সারা জীবন তার গোলাম হয়ে দাসত্ব করে কাটাতে হবে। তাই আমি ওর কথা এরকম রাজি হলাম না, তাকে বলে দিলাম যে এতদিন যখন সহ্য করতে পেরেছি তাহলে আরও কয়েকটা দিন দেখি এটা শেষ কী হয় তা দেখে ছাড়বো। এটা বলে আমি তার বাড়ি থেকে চলে আসি। সেই রাতে আবার স্বপ্ন দেখা শুরু। এভাবে 10 দিন পার হয়ে গেল। তারপর শাহেদ আমাকে ফোন দিল একদিন এবং তার সাথে দেখা করবার জন্য বলল। আমি তার বাড়িতে গেলাম। যাওয়ার পর দেখি সে জাফরানের সাথে মেশক মিশ্রিত একটা পাতায় কিছু একটা আঁকছে। তাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কোন রোগীর জন্য। সে মুচকি এসে আমাকে বলছে যে এটা কোনো রোগীর জন্য না, এটা তোমার জন্য। এই নকশাটা রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রাখবা। আশা করি আজকের রাতে এর সমাধান হবে, নয়তো একই ধরনের যে স্বপ্নটা দেখছো সেটা দেখা বন্ধ হয়ে যাবে। এটা বলে সে আমার হাতের নকশাটা দিল। আমি সেটা নিয়ে বাড়িতে চলে আসলাম এবং রাতে তার কথা মতো বালিশের নিচে সেই জিনিসটা রেখে ঘুমিয়ে পড়লাম। কিন্তু আবার আমি স্বপ্ন দেখা শুরু করলাম। কিন্তু এবার যে স্বপ্নটা দেখলাম তা দেখে আমি শিহরিত হয়ে গেলাম, কারণ এবার দেখলাম সেই নারী সেই মেয়ে, সাদা আলখাল্লা পরাত, হাতে শিকল বাঁধা, তাকে টেনে হেঁচড়ে সৈন্যরা নিয়ে আসছে পাহাড়ের কিনারায়। সে কান্না করছিল কিন্তু তার চোখে পানি নেই, শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে, মলিন চেহারা ছিল। শেষবারের মতো সে শুধু একবার হাত জোড় করছিল তাদের কাছে, কিন্তু তারা মেয়েটার করুণ চেহারার দিকে তাকায় না। হঠাৎ দেখি একজন বিশাল দেহের অধিকারী লোক এসে তাদের বুকে লাথি মেরে পাহাড়ের ঠিক উপর থেকে ফেলে দেয়। আমি চেয়ে চেয়ে দেখলাম লম্বা মোটা একটা লোক, যার বুক পর্যন্ত দাড়ি, এবং দাড়িগুলো কেন জানি মনে হচ্ছিল যে গিট মার অবস্থায় আছে। রাজকীয় একটা পোশাক পরা আর কোমরে একটা তলোয়ার ঝুলানো। মেয়েটাকে ফেলে দিয়ে সে আনন্দের সাথে হাসছে এবং একটা পাশবিক হাসি আমার মনে হচ্ছিল, কিন্তু আজ আর স্বপ্নটা ভাঙছিল না। আমার অনেক অশান্তি লাগছিল ঘুমের মধ্যে এবং আমি স্বপ্ন দেখেই যাচ্ছিলাম। পরে দেখতে পেলাম আমি পাহাড়ের উপর থেকে নিচে নেমে এসেছি, আর যেখানে মেয়েটার দেহ পড়ে আছে তার মুখ ছিল পুরো রক্তে ভেজা। তখন সে মারা যায়নি, সে শ্বাস নিচ্ছিল। তখন দেখি সেই সৈন্য দুজন ওর কাছে আসলো এবং বড় সাইজের পাথর দিয়ে সে পাথরটা মানে সৈন্য দুটো পাথর নিয়ে আসে এবং সেই বেশ বড় সাইজের পাথর ছিল। সেই পাথরটা তারা রশি দিয়ে ভালো করে মেয়েটার হাতের সাথে শিকলে বেঁধে ফেললো। তারপর পাথরটা সেই কুয়ার মতো গর্তে ফেলে দিল। পাথরের ওজনের ভারে একটা হেঁচকা টান কিলোমিটার দেহটা, সাথে সাথে মেয়েটাও সেই গর্তের পানিতে ডুবে গেল। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি এবং শীতের রাতে আমি ঘেমে যাচ্ছিলাম একবারে। এদিকে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল এবং একটা মর্মান্তিক স্বপ্ন দেখে। আগের স্বপ্নগুলোতে মহিলাদের চিৎকার চেঁচামেচি এবং মাফ চাওয়ার কথা শুনতে পেরেছিলাম, কিন্তু এই মেয়েটার একটা আওয়াজও আমি শুনলাম না। তার মানে কি মেয়েটা বোবা ছিল? একটা বোবা মেয়েকে এমন পাশবিকভাবে এই জালিম হত্যা করেছিল? ভাবতেও কষ্ট লাগছিল আমার। তার মানে পাহাড়ের উপরে যাকে দেখেছিলাম সেটা ওই মেয়েটার কারেন জিন ছিল। সেই আমাকে হয়তো এত কিছু দেখাতে চাইছিল। সেই রাতে আমার আর 1 মিনিটও ঘুম আসেনি। আমি রাতটা বসে বসে কাটিয়ে দিই কোনো রকম। পরের দিন সন্ধ্যায় শাহিদকে গিয়ে সব বললাম। সব শুনে সে বলল ঠিক আছে, তাহলে একদিন রাতে সেখানে যাব। তাদের দেখা মিলে কিনা সেটা দেখতে যাব। আমিও সম্মতি দিলাম ওর কথায়। রাতে একটু কাজ শেষ করে 11টার দিকে বাড়ি ফিরছিলাম। গ্রামের রাস্তা, তাই নিরিবিলি শীতের রাত এবং কুয়াশার মধ্যে প্রচুর মানে আশেপাশে খুব একটা কিছু দেখা যাচ্ছিল না। চাঁদের আলোতে চারদিক শুধু কুয়াশাই দেখা যাচ্ছিল। আমি যখন একা একা হাঁটি রাস্তা দিয়ে তখন আনমনে অনেক কিছুই ভাবতে থাকি। হঠাৎ বুঝতে পারলাম কেউ যেন আমার পিঠে সজোরে একটা লাথি মারলো। আমি রাস্তা থেকে পাশের জমিনে গিয়ে পড়লাম। তারপর ঠিক কিছু বুঝে ওঠার আগেই আমার মাথায় প্রচণ্ড রাগ আসলো। হঠাৎ আমাকে একজন বলছে, কে আপনি? এই রাস্তাতে কেন হাঁটছিলেন? আমি চিৎকার করে বললাম যে কোন হারামজাদা তুই? একটা হাসির শব্দ আসলো, ঠিক কেন জানি মনে হচ্ছিল যে পাহাড়টার উপর থেকে। আর একটা কথা শুনতে পারলাম, শুধু আমাকে একটু কি বললো যে কি কোখা, ভয় পেয়েছিস? এই তো শুরু, আরও পাবি।
তারপর আবার হাসি। আমি সাথে সাথে একটা দোয়া পরে চারদিকে ফু দিলাম, হাসিটা বন্ধ হয়ে যায়। শীতের রাত থাকার কারণে আমার যে সোয়েটারটা ছিল এই জন্য পিঠে খুব একটা রকম ব্যথা পাইনি, শুধু হালকা হাতে ব্যথা পেয়েছিলাম। ধীরে ধীরে রাস্তায় উঠে গেলাম। তখন দেখি কুয়াশার জাল চারপাশে, যেন মনে হয় চারপাশে ছড়িয়ে যাচ্ছিল। হঠাৎ খেয়াল করে দেখি পিছনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। এটা আর অন্য কুকুর না, এটা শাহিদের সেই কুকুর। এই কুকুরের ঘটনা আমি আগেও বলেছিলাম আমার একটা ঘটনায়, যে কুকুরটা শাহিদের। এই যে কুকুরটা বলছি এটা হচ্ছে একটা জিন ছিল, কুকুর রূপী একটা জিন। আমার দিকে সে তাকিয়ে আছে এবং মনে হচ্ছিল যে সে আজকে আমার সাথে এখানে যে এসেছে আসতে অনেক দেরি করে ফেলেছে, জন্য সে আফসোসের চোখে তাকিয়েছিল আমার দিকে। এরপর সে আমার সাথে সাথে চলতে লাগলো, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সে ফিরে যায়। পরদিন শাহিদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু সে ইমার্জেন্সি একটা কাজে চট্টগ্রাম গিয়েছে এবং তাই আমার সাথে তার দেখা করার হয়নি। গত রাতের ঘটনা আর তাকে বলাও হয়নি। এরপর দুদিন আর কোনো সমস্যা হয়নি। দুদিন পর রাতে আমি ঘুমাচ্ছিলাম। আমি আমার পুরো রুম একবার অন্ধকার করেই ঘুমাই। এটা আমার অভ্যাস, কোনো ধরনের আলো যাতে জ্বালানো না থাকে। তো আমি ঘুমের মধ্যে আবার একটা স্বপ্ন দেখি। আমি নির্জন কোনো রাস্তা ধরে যাচ্ছিলাম একা একা। হঠাৎ দেখি পাশের একটা বড় গাছ উপরে এসে আমার দিকে পড়ছে। এটা দেখে আমি বাঁচার জন্য দৌড় দিলাম, আর তখনই কেউ যেন আমাকে তুলে একটা আছাড় মারতে লাগলো। বিরতিহীনভাবে 3-4টা আছাড় মারার পর আমি অনেক জোরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। আমার বাবা মা এসে দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি শুরু করে। মায়ের ডাক শুনে আমার নিজের তখন সেন্স আসে, মানে চোখটা তখন আমি খুলি। সারা শরীর আমার প্রচণ্ড ব্যথা করছিল এবং আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি ফ্লোরে পড়ে আছি এবং পায়ের ব্যথায় আমি উঠতে পারছিলাম না। এদিকে রুমের লাইট দেখে জ্বালানো, আর রুমের লাইট তো অফ থাকে। তাহলে এটা কীভাবে বা কে এটা জ্বালালো? কোনো রকম উঠে দাঁড়িয়ে দরজা খুলে দেখি বাবা মা দাঁড়িয়ে আছে। ওনারা জিজ্ঞেস করলেন যে কী হয়েছে, চিৎকার করেছিলে কেন? আমি বললাম কিছু না, খারাপ স্বপ্ন দেখে বিছানা থেকে পড়ে গিয়েছিলাম। মা বললেন বিছানা থেকে পড়ে ভাবে হাত পা কাটলে কীভাবে? আমি মায়ের কথায় নিজের হাত পায়ের দিকে তাকিয়ে দেখি কনুয়ে এবং পায়ের যে নিচের অংশটা আছে, পায়ের যে নিচের অংশটা, সেখান থেকে রক্ত ঝরছে। ভীষণ ব্যথা করছিল। তার মানে এটা শুধু স্বপ্ন ছিল না, সত্যি সত্যি কেউ এসেছিল আমার ঘরে। রুমের দেয়ালে আমাকে আছাড় মেরে ফেলেছিল। এই জন্য আমার হাত পা কেটেছে। মা বাবা কে কোনো রকম যাতে বুঝতে না পারে তাদেরকে আর কিছু বুঝতে দিলাম না। কোনো রকম তাদেরকে বুঝিয়ে আপাতত রুম থেকে বিদায় করি। তখন ফজরের আজানও হয়ে গেছে। মাকে যতই বুঝায় না কোনো, মায়ের মন সব কিছুই বুঝে। তিনি বুঝতে পেরেছিলেন যে আমার সাথে অস্বাভাবিক কিছু একটা হয়েছে। তাই তিনি সকালে ওঠার পর আমাকে জোর করে নানা বাড়ি পাঠিয়ে দিলেন নানাজির সাথে দেখা করতে, এবং আমি এটার সমাধান কীভাবে করা যায় সেই উদ্দেশ্যে আমাকে আসলে পাঠানো হয়েছিল। তো আমার নানাজি অনেক বড় ধরনের একজন আলেম ছিলেন। তো এটা আমি কিন্তু আমার আগের ঘটনাতে বলেছিলাম। তো প্রতিদিন ওনার কাছে অনেক মানুষের ভিড় লেগে থাকতো। আমি নানা বাড়ি যাওয়ার পরে সেদিন দেখলাম অনেক রোগী এসেছে। আমি সবার বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ, আমি বাড়ির সবার সাথে এরকম দেখা সাক্ষাৎ করি। তো তারপর আমি নানাজির বৈঠকখানায় এসে ওনার পাশে বসলাম। তিনি রোগী দেখছিলেন। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, সব মানুষ বিদায় করলেন। তারপর আমার সাথে সর্বশেষ তিনি কথা বলা শুরু করলেন। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যেহেতু ঝামেলা আমার সাথে শুরু হয়েছে, সুতরাং সেটা আমি নিজেই শেষ করব, কাউকে আর শেয়ার করব না। বয়স কম, তাই জেদটা ছিল আমার বেশি। কিন্তু আসার আরেকটা উদ্দেশ্য ছিল আমার। আমি জানি বা বুঝতে পারি আমার সাথে অশরীরী কিছু একটা আছে, যা প্রায় সময় আমাকে আড়াল থেকে সাহায্য করে, যার মাধ্যমে অনেক জিনিস আমি বোঝার চেষ্টা করি এবং এই জিনিসটা আমাকে খুব সাহায্য করে। তো এই ব্যাপারটা নানাজিকে বললাম। তিনি সব শুনলেন। তিনি সব শুনে বললেন, দেখতে চাও কি বা কারা তোমার সাথে আছে? আমি বললাম জি। তখন তিনি একটা তাবিজ আমার ডান হাতে দিয়ে বললেন, এটা মুষ্টিবদ্ধ করে ধরো আর চোখটা বন্ধ করে ফেলো। আমি তাই করলাম, আর তিনি দোয়া দুরুদ পড়তে লাগলেন। কিছুক্ষণ দোয়া দুরুদ পড়বার পর আমি বুঝতে পারলাম যে আমার শরীর থেকে আমার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। জীবনে অনেক জিন হাজির করা দেখেছি, বা এর পরে নিজেকে অনেকবার হাজির করেছি রোগীর শরীরে। কিন্তু সাধারণত আমরা যখন জিন হাজির করি তখন মানুষ অজ্ঞানে থাকে না, তারা না কিছু বুঝতে পারে না কিছু জানতে পারে। কিন্তু এবার এই প্রথম নিজের শরীরে জিন হাজির হচ্ছে, তাও আমার স্বজ্ঞানে আমি সব বুঝতে পারছি।
একটু পর বুঝতে পারলাম যে আমার মুখ নড়াচড়া করছিল, মানে আমি কথা বলছি কিন্তু কি বলছি তা আমি নিজেও শুনতে পারছিলাম না। কেউ আমার শরীর ব্যবহার করে নানাজির সাথে কথা বলছে। অনেকক্ষণ তাদের মাঝে কথা হয়, তারপর নানাজি আমার ডান হাতে একটা কলম ধরিয়ে দিলেন আর একটা কাগজ দিলেন। আমার হাত কি যেন একটা হাতে আমি কি যেন একটা লিখছিলাম মনে হচ্ছিল, আমি শুধু অনুভব করলাম, কিন্তু চোখ বন্ধ থাকায় কিছুই দেখতে পারছিলাম না। তারপর নানাজি আবার দোয়া পরে একটা ফু দিলেন। তারপর আমার মনে হলো আমি আবার যেন আমার মাঝে নিজেকে ফিরে পেলাম। তিনি চোখ খোলার কথা বললেন, আমি চোখ খুললাম। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, কি কথা বললেন না কেন, কি বুঝলেন? তিনি তখন বললেন, তোমার দাদা যে মাজারের খাজেম ছিল সেই মাজারে 3 জন জিন এবং তারা মুমিন জিন তোমার সাথে এসেছিল। ছোটবেলা তুমি যখন তোমার পরিবারের সাথে থাকতে তখন তারা এরকম তোমার মাঝে আসা যাওয়া করতো। মাজারের মসজিদে যখন তুমি নামাজ পড়তে তখন তারা তোমার সাথে নামাজ পড়তো এবং তখন তারা তোমাকে পছন্দ করে ফেলে। আর এরাই তুমি বিপদে পড়লে আড়াল থেকে তোমাকে সাহায্য করে। তখন আমি নানাজিকে জিজ্ঞেস করলাম, তারা তাহলে আমার সামনে হাজির হয় না কেন? তখন তিনি বললেন যে এর কারণ হলো তুমি আগের মতো নাই। তারা ঠিকই একসময় তোমাকে দেখা দিত বা তোমার সাথে কথা বলতো, কিন্তু তুমি বদলে গিয়েছো। আমি তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তখন তারা বলল তুমি নাকি ঠিক মতো নামাজ কালাম পড়ো না, আল্লাহকে স্মরণ করো না, তাই তারা তোমার কাছে আসতে পারে না। মনে রাখো, এরা মুমিন জিন, তারা আল্লাহর ইবাদতকারী বান্দাকে পছন্দ করে বেশি। যদি তাদের কাছে নিজেকে রাখতে চাও তাহলে সবসময় নামাজ আদায় করবে আর অবশ্যই পাক পবিত্র থাকবে, তবেই একদিন না একদিন তারা ঠিকই তোমার সামনে এসে হাজির হবে। তারপর তিনি সেই কাগজটা আমাকে দেখালেন আর বললেন, এই দেখো, এখানে তারা তাদের নাম লিখে রেখে গেছে। যদি বড় কোনো বিপদে পড়ো তাহলে তাদের নাম স্মরণ করবে, তারা তোমাকে সাহায্য করার জন্য তারা তোমাকে সাহায্য করার জন্য চলে আসবে। আমি কাগজটি হাতে নিয়ে দেখি খুব সুন্দর করে 3টা নাম লেখা। নাম 3টা আমি নিতে পারছি না, কারণ নাম নিলে নাকি জিনরা হাজির হয়ে যায়। নাম দেখেই বুঝতে পারলাম আসলে এরা জিন মুমিন বা মুসলিম জিন। তখন আমার নানা বলল যে আচ্ছা তখন আমি আমার নানাকে জিজ্ঞেস করি যে নানা, আসলে কি জিনদের যদি আমি সঠিক নাম সম্পূর্ণ পড়ি তাহলে কি জিনরা হাজির হয়? তখন নানা বলে, হ্যাঁ, তুমি যদি জিনের সম্পূর্ণ নাম একসাথে পড়ো তাহলে সে হাজির হতে বাধ্য। যাই হোক, এই জন্য এটা আমি শেয়ার করলাম এখন যে নাম নিলে তারা হাজির হবে। এরপর আমার নিজের মধ্যেই খুব আফসোস হচ্ছিল, আসলেই তো আমি আগের থেকে অনেক বদলে গেছি। আগের মতো ঠিকঠাক নামাজ আদায় এখন আর করি না, আল্লাহকে তো স্মরণই করি না, নিজেকে একবার শুধরাতে চাচ্ছিলাম আমি। কিন্তু একদিন রাতে আবার ঘুম ভেঙে যায় একটা শব্দে। কান পেতে ভালো করে শুনবার চেষ্টা করলাম। আমার রুমের জানলার সামনে মনে হলো কে যেন পাথরের উপর ছুরি বা তলোয়ার দিয়ে কিছু একটা ধার দিচ্ছে। এটা সেই ছুরি বা তলোয়ারের শব্দ হয়তো বা হবে, যে তলোয়ারটা আমি স্বপ্নে একবার দেখেছিলাম। আস্তে আস্তে উঠে রুমের লাইট অন করলাম, সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল, আর কোনো কিছু সারা শব্দ আমি পেলাম না। পরের দিন আমার এক ঘনিষ্ঠ আত্মীয় আমায় ফোন করেন এবং তিনি ঢাকায় থাকেন। তো তিনি বলেন যে আমায় নাকি একবার ওনার বাসায় আসা লাগবে। তো উনি যে বাসার ভাড়াটিয়া থাকেন সেই বাসার মালিকের নাকি ছোট ছোট এরকম কোনো একটা সমস্যা আছে, সেটা সমাধান করতে হবে। তো এত দূর তখন আমার যাওয়ার মতো আসলে মন মানসিকতা ছিল না, কিন্তু নিকট আত্মীয় হওয়ায় আমি না করতে পারলাম না। তো ওই দিন বিকেলেই বাসে আমি রওনা দিলাম, যেহেতু কঠিন কোনো কাজ ছিল না, তাই সেদিন আমি সাথে সাথে আমি সেদিন নিজে রওনা দিলাম। তো 2 দিন ঢাকায় থেকে তাদের সমস্যার সমাধান করে রাতে 12টার বাসে উঠে আবার সিলেটের আমি আমার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হাইওয়েতে যখন যাত্রা বিরতি দিল, আমি বাস থেকে নেমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম। তখন এক ভিক্ষুক লোক আমার সামনে হেঁটে এলো। অনেক বয়স্ক আর কুঁজো হয়ে গেছে লোকটা। তো ঠান্ডার কারণে কালো একটা চাদর দিয়ে সারা শরীর মুখ পর্যন্ত ঢাকা ছিল, তাই চেহারাটা দেখা যাচ্ছিল না। সেই ভিক্ষুক লোকটি আমার কাছে এসে ভিক্ষা চাইলো, আর মনে মনে অন্য একটা চিন্তা করছিলাম। তো আমি চিন্তা করছিলাম যে না, তখন 3:30 বাজে, এত রাতে আবার কেউ ভিক্ষা করতে আসে নাকি? আবার ভাবলাম হয়তো তার ঘরে খাবার নেই, তাই এত রাতে হয়তো ভিক্ষা করতে এসেছে। আমি কিছু টাকা তার হাতে গুঁজে দিতে সে খপ করে আমার হাতটা ধরে ফেলে, তারপর বলল, তাড়াতাড়ি বাড়ি আয় খোকা, আমি যে তোর অপেক্ষায় আছি। এটা বলে সে হাসতে হাসতে টাকাটা ফেলে দ্রুত চলে যায়। আমি তখন সেখানে দাঁড়িয়ে আর চলে যাওয়ার
তা আমি তার চলে যাওয়াটা দেখছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় যে এমন কিছুর মুখামুখি হওয়া লাগবে সেটা আমার কল্পনা ছিল না। একটা কথা হয়তো আমি আগেই শেয়ার করিনি বা করেছিলাম হয়তো, যে টুকটাক যদি কারো বাসায় যদি কারো কোনো সমস্যা হতো, জিন জাতীয় কোনো সমস্যা, আমি কিন্তু এর সমাধান করতে পারতাম, এবং এটা আমি আমার দাদা নাদের কাছ থেকে শিখেছিলাম। যাই হোক, তারপর আমি সকালবেলা বাড়ি এসে পৌঁছালাম। ক্লান্ত থাকে আমি বাড়িতে এসে ঘুমায় যাই। দিনে ঘুমানোর কারণে রাতে ঘুম আসছে একটু দেরিতে, রাত 12টার উপর বাজে, কিন্তু জেগে আছি। হঠাৎ শুনতে পেলাম আবার সেই তলোয়ার এবং ছুরি ধার করার ঘেঁষ ঘেঁষ শব্দটা। আমি ভালো করে মনোযোগ দিয়ে শুনলাম। হ্যাঁ, এটা ঠিকই কিছু একটা পাথরের ধার দেওয়া শব্দ, আর শব্দটা আসছে আমার রুমের বাইরে ঠিক জানালার সামনে থেকে। আমি এবার একটা টর্চ লাইট নিয়ে সাথে সাথে দরজাটা খুলে বেরিয়ে গেলাম দেখার জন্য যেদিক থেকে শব্দটা আসছিল। সেদিকে লাইট মারলাম। তারপর দেখি সেই ভিক্ষুকটা একটা গাছের গোড়ায় বসে পাথরের মাঝে একটা লম্বা তলোয়ার ধার দিচ্ছিল, আর বিদঘটে তার হাসি। তার চেহারাটা ছিল একবারে সাদা, মনে হচ্ছিল শরীরে কোনো রক্ত নেই, আর চোখগুলো সবুজ রঙের ছিল। আমি তার দিকে তাকিয়ে যখন এগিয়ে গেলাম, মানে বাড়ি থেকে বের হয়ে যখন তার দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আপনি সে গায়েব হয়ে গেল। বারবার আমি তাকে দেখবার চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না, এবং আমার হাতে একটা টর্চও ছিল, আমি টর্চটা মারছিলাম কিন্তু টর্চটা অন হচ্ছিল না। তারপর আমি আমার রুমে আবার চলে আসলাম আর ভাবতে থাকলাম যেটা এরকম হচ্ছে কেন আমার সাথে। হাতের দিকে তাকে মনে পড়লো যে আংটিগুলো ছিল আমার হাতে, সেই আংটির কথা, আর ভিতরটা তখন নতুনভাবে জেগে উঠল। আমার এতদিন খেয়ালই ছিল না সব সমস্যার মূল কারণটা কি তাহলে এই আংটিগুলা। তো এগুলো ব্যবহার করার পর থেকে আমি সব অদ্ভুত স্বপ্নগুলো দেখছিলাম। তারপরে সেই কারিন জিন, মানে সেই মেয়েটার কারিন জিনটার সাথে আমার দেখা হয়। এরপর এখন আমি এই খারাপ এন্টিটির সাথে ঝামেলা পড়ে যাচ্ছি। সব তাহলে মনে হচ্ছে এই আংটিটার দোষ। কারিন জিনটা তো খারাপ না, সে তো আমার কোনো ক্ষতি করতে চায়নি বা ভয় দেখাতে চায়নি। হয়তো তার লাশ সেই কুয়ার গর্তের মধ্যে ফেলে দেওয়া আছে, এবং তার জানাজা হয়নি বা তার সৎকার হয়নি দেখে সে এখন কারিন রূপে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই খারাপ শয়তানটা কে সেটাই আমার জানার ছিল না। হঠাৎ মনে পড়লো সেই দাদুর কথা। তিনি তো বলেছিলেন যে পাশের বানানো একটা মসজিদের পিছে একটা সেনাপতি ছিল। যদি এটা আমি আগে উল্লেখ করিনি, এখন উল্লেখ করছি যে একটা দাদু এই কথাটা বলেছিল যে মন্দিরের পিছে একটা সেনাপতি, সে শয়তানের পূজা করত এবং সে মানুষের বদলা নিত কালো জাদুর মাধ্যমে। তখন চাইলে আমি আমার পাশে থাকা সেই 3জন জিনকে ডেকে ব্যাপারে সাহায্য চাইতাম, কিন্তু মনে মনে তখন এই ভরসাটা ছিল আমি নিজেই পারবো। তাই এসব না ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। এরপর দিন রাতের ঘটনা যেটা আমার জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন শুয়েছিলাম, ঠিক তখন আমার বিছানা জানার পাশে 2-3টা টোকা মারার শব্দ হয়। আমি জিজ্ঞেস করলাম কে? ওপাশ থেকে উত্তর আসে আমি। গলা শুনে বুঝতে পারলাম এটা শাহিদের গলা, কিন্তু সে তো চিটাগাং গিয়েছিল, আসলো কবে? হয়তো কোনো বিপদে পড়েছে, তাই যোগাযোগ না করে সোজাই আমার বাড়িতে এসে পড়েছে। তাই আমি দরজা খুলে হাতের টর্চ লাইটটা নিয়ে বের হয়ে দেখি শাহিদ দাঁড়িয়ে আছে। তখন আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কোনো যোগাযোগ নাই, না করে সোজা আমার বাড়িতে চলে আসলা, কোনো সমস্যা নাকি? সে বলল না, কোনো সমস্যা না, তোকে বলেছিলাম না ওই পাহাড়ে যাওয়ার কথা, আজকে তোকে সেখানে নিয়ে যাব। আমি বললাম এখনই যাবি? কুট করে এখন কীভাবে যাব? তখন সে বলল আজকের রাতটা অনেক ভালো, মিস করলে কিন্তু হবে না, চল রওনা দিই। আমি বললাম কিছু নেওয়া লাগবে না। সে এটা না বলে হাঁটতে লাগলো। আমিও আমার রুমের দরজা তালা মেরে তার সাথে হাঁটতে লাগলাম। বাড়িতে কাউকে কিছু না বলে আমি বেরিয়ে গিয়েছি। আমরা অন্ধকারে হেঁটে যাচ্ছিলাম, যদিও তখন অনেক কুয়াশা পড়েছিল। একসময় আমরা জমিন পার হয়ে পাহাড়ের কিনারে এসে পৌঁছাই। শাহিদ গাছের শিকড় আর লতা পাতা ধরে উপরে উঠছিল, কিন্তু আমার উঠতে একটু অসুবিধা হচ্ছিল বিধে আমি টর্চ লাইটটা একটু অন করে আমি সামনের দিকে মারলাম। আর তখনই আমার চোখে পড়লো অবাক করা একটা ব্যাপার। শাহিদ আমার আগে উঠছিল বলে লাইটের আলো তার শরীরে পড়ছিল, আর যখন আমি লক্ষ্য করে দেখি লাইটের আলোতে মাটিতে শাহিদের কোনো ছায়া পড়েনি, কিন্তু আমার ছায়া ঠিকই আছে। বুঝতে আর বাকি রইল না আমি যে আজ ফাঁদে পা দিয়ে ফেলেছি। এখন আর কিছু ফেরবার সুযোগ নেই, যে কোনো কিছু একটা ঘটতে পারে। তাছাড়া এসে পড়েছি যখন, আজ এর একটা সমাধান
করে আমি ছাড়বো এবং এটা দেখবো কি হয়, হয় থাকবো এই জগতে, নাহলে মরে যাব। এটা ভেবে আমি আর কোনো কথা না বলে তার পিছু পিছু পাহাড়ের উপর উঠলাম। ওঠার পর আমি দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম আর সামনের দিকে তাকিয়ে দেখছিলাম শাহিদ রূপে যেটা ছিল আমার থেকে আরেকটু দূরে সরে গিয়ে দাঁড়ালো। তারপর তার দেহটা আস্তে আস্তে কেন জানি মনে হচ্ছিল বড় হতে লাগলো। আমি টর্চ এবার মারতেই দেখি 10-12 ফিটের মতো বিশাল দেহের অধিকারী একটা মানুষে পরিণত হয়ে গেছে সেটা। কিন্তু আমি চেহারার দিকে টর্চ মারতে পারছিলাম না তার। এবার সে ফিরে তাকালো আমার দিকে, যেই আবছা একটা আলো আছে সেই আলোটা আমি সব দেখছি। আমি আর এখন টর্চ জ্বালাতে পারছি না। আমি দেখলাম বলিষ্ঠ একটা চেহারা, মুখে লম্বা দাড়ি একত্র করে বাঁধা, ঠিক আগের মতো যেটা আমি স্বপ্ন দেখেছিলাম। সবুজ রঙের দুটো চোখ জল জল করছে, মনে হচ্ছে অনেক দিনের ক্ষুধার্ত। মাথায় তার কোনো চুল নেই, তাদের যতটুকু আলো আছে তা দিয়ে আমি সব দেখছিলাম। আর তার গালে কোনো মাংস আছে বলে মনে হচ্ছিল না। সে তখন বলে উঠলো, কি রে খোকা, শেষ পর্যন্ত আমার পায়ে ফাঁদ দিলি? তখন আমি বুঝলাম না সে কি বললো। বারবার তার কথা বোঝার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছিল সে বাংলা কথা বলছিল, উর্দু কথা নাকি হিন্দি, কিছুই বুঝতে পারছিলাম না। সে শুধু একবার শেষ মুহূর্তে একটা কথাই বললো, আমার ফাঁদে তো পা দিলি, এবার কি করবি? এতটুকু শুধু বুঝতে পারলাম। এটা বলে সে একটা অট্ট হাসি দিল। আমি তখন শান্ত গলায় বললাম, তুই কি তাহলে সেনাপতি? সে বলল, হ্যাঁ, তবে এটা আমার দ্বিতীয় জীবন। জিজ্ঞেস করলাম, কি হবে? তখন সে বলল, হ্যাঁ, সবই বলবো, তোর ইচ্ছাটা আমি পূরণ করে তবেই তোকে মারবো। তবে শুন, সেনাপতি অনেক বছর সাধনা করে আমাকে এখানে এনেছিল, আর আমার সাথে একটা সওদা করেছিল। সে তার রূহ আর দেহ দিয়ে দিবে আমাকে, আমি তার সাথে মিশে যাব, বিনিময়ে তাকে দিব আরামায়েশের এক জিন্দেগি। এই কথা মতো তাকে আমি রাজত্বে এনেছিলাম, কিন্তু তোর পূর্বপুরুষরা তাকে মেরে তার দেহ পুড়িয়ে ফেলেছিল সবাইকে নিয়ে, আর এক হুজুর দ্বারা আমাকে বন্দি করে পাঠিয়ে দিয়েছিল দেয়ালের অন্য প্রান্তে, যেখানে শুধু আমরা জিনরা থাকি। এত বছর ধরে সেই বদলা নেওয়ার জন্য অপেক্ষা করে বসেছিলাম। ঠিক তখনই তুই আমার সেই আংটিগুলো ব্যবহার করে আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসলি। এবার তোর মাথা কেটে আমি সেই বদলা নেব। আমি তখন হতবাক হয়ে সব শুনছিলাম এবং আমার হাত পা কাঁপছিল ভয়ে। কোনো সাহস জোগাতে পারছিলাম না, শুধু মনে মনে দৌড়াদৌড়ি পড়ছিলাম। তাহলে আমার ধারণাটাই ঠিক ছিল, সব ঝামেলার মূল ছিল এই আংটিগুলো। কিন্তু তখন আমার মাথায় আরেকটা ব্যাপার আসলো। আমি জিজ্ঞেস করলাম, তাহলে ওই মেয়ে জিনের অভাবটা তোরই ছিল? সে বলল, না রে খোকা, এটা সেই মেয়েটারই কারিন। তাকে আমি এই কুয়ায় জিম্মি করে রেখেছিলাম আর তোর কাছে পাঠিয়েছিলাম তোকে নিয়ে আসার জন্য, বিনিময়ে তাকে আমি মুক্তি দিয়ে দিব। এই আশায় সে বারবার তোর কাছে গিয়েছিল, কিন্তু যতবার এসেছে তোর শরীরটা বন্ধ ছিল। যাই হোক, আজ তো তোর শরীর বন্ধ না, এখানে এসে পড়েছিস আর তোর রক্ষা নেই। হঠাৎ আমাকে বলে ওঠে, হারামজাদা। তার কথা শেষ না হতেই আমি বুঝতে পারলাম আমার পা বেয়ে কিছু একটা যেন উপরের দিকে উঠছে। আমি তাকিয়ে দেখি বনের লম্বা লম্বা কিছু পাতা, মনে হচ্ছে সাপের মতো ফসফস করে আমাকে পা পিছে আমার উপরে উঠছিল। আমি নড়াচড়া করবার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। এত দ্রুত সে আমার পুরো শরীর লতা পাতা দিয়ে পেঁচে ফেললো। গলাটা যখন আমার চেপে ধরলো, তখন আমি আর কোনো সুযোগই পাচ্ছিলাম না, মাটিতে পড়ে যাচ্ছিলাম। তখন আজ তাহলে আমার শেষ রাত, দিনের সূর্যটা হয়তো আর দেখার সুযোগ হবে না। কানে তখন শুধুই সেনাপতির সেই বিকট হাসির শব্দ, গলার লতা পাতা চাপে কেন জানি দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই বুঝলাম যেন বৃষ্টির মতো পানির ছিটা এসে পড়লো আমার উপরে, আর সাথে সাথে মধুর সুরে দ্রুত শরীর পাশ করছে কেউ, এটা শুনতে পারলাম। সাথে সাথে বনের লতা পাতা শরীর থেকে ঝরে গেল, আর এদিকে সেনাপতির হাসিটা বন্ধ হয়ে গেল। আমি কনফিউজড হয়ে গেলাম, ব্যাপারটা কি হলো হঠাৎ করে। চারদিকে তখন আতরের একটা মিষ্টি সুবাস ছড়াচ্ছিল এবং আমার মনে সাহস জোগাচ্ছিল। আমি ভাবছিলাম যে ভয় পাচ্ছি, কিন্তু না, আমার তো অনেক সাহস আসছিল। এত মিষ্টি গন্ধ এর আগে আমি কোনোদিন শুনতে পাইনি। আস্তে আস্তে আমি উঠে দাঁড়াই, সেনাপতির দিকে তাকালাম, দেখলাম সে খুব রাগান্বিত একটা ভাব নিয়ে আমার দিকে তাকিয়েছে। আসলে আমার দিকে না, ঠিক আমার সোজা সে অন্য কাউকে যেন লক্ষ্য করছিল। তার দেখা দেখি আমিও আমার পিছন দিকে তাকালাম আর দেখলাম 3টা অবয়ব দাঁড়িয়ে আছে আমার পিছনে। তখন বুঝে গেলাম এই অবয়বগুলা আমার সাথে থাকা সেই হুমিন জিন। কেন যেন মনে হচ্ছিল অন্ধকারের মাঝেও তারা সাদা জুব্বা পরা এবং তাদের মাথায় কিছু একটা পাগড়ির মতো ছিল। যতটুকু মনে পড়ে চেহারাটা আমার অস্পষ্ট হলো, কেন জানি মনে হচ্ছিল
নুরানি চেহারা কেউ একজন হবে এবং সাদা দাড়ি যাদের ছিল। এদের মধ্যে মাঝখানের একজন আমার কাছে আসলেন, এসে বললেন, তোমার মন তো পবিত্র, তাহলে ভরসা নাই কেন? একবার ভরসা করো, স্মরণ করে দেখো, আল্লাহকে স্মরণ করো এবং দোয়া দুটো করে থাকো। তারপর আমি দেখলাম আস্তে আস্তে সেনাপতি পিছিয়ে চলে যাচ্ছে এবং ওনার কথার উত্তর আমি দিতে চাইলাম, কিন্তু আমি উত্তর দিতে পারছিলাম না। শুধু আমি এতটুকু শুনতে পেলাম যে সেনাপতি তার তলোয়ারটা বের করতে চাচ্ছে, সে তেড়ে আসছে আমার দিকে, আমার হাতের দিকে এসে মানে হাতে একটা কোপ আনবে উদ্দেশ্যে আসতেই এই সময় আমি দেখলাম যে তিনজন জিন আমার পিছে ছিল তারা কিছু একটা, তাদের হাতে পানির পাত্র জাতীয় কিছু একটা ছিল, হয়তো সেটা জমজমের পানি সেটা হবে। দেখলাম যেটা ছুঁড়ে মারলো সেনাপতির উপরে, আর তখনই দেখলাম যেটা আগুনের ফুলকির মতো কিছু একটা আমার চোখের সামনে চলে গেল, আর একটা চিৎকার, আর এদিকে আমি শুধু দূরপাঠ করার শব্দ পাচ্ছিলাম। ধীরে ধীরে দেখলাম সেনাপতির ছায়াটা আগুনের মাঝে মিলিয়ে কালো ধোঁয়া একটা বের হলো এবং সামনে আর কিছুই নেই। একজন মুমিন জিন গিয়ে শুধু একটু আমি সামনে দেখলাম কিছু একটা বোতল বন্দি করলে, বুঝতে পারলাম সেনাপতি এখন আর নেই। একটা কালো ধোঁয়া যেটা দেখলাম সেটাও এখন আর নাই। তখন ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, কি করলেন আপনারা? তারা বলল, সেনাপতি শেষ, বোতল বন্দি করলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, সেনাপতি কি শয়তান ছিল? কীভাবে শয়তানের রূপে সে এরকম এভাবে আসলো? তখন তারা বলল, এসব সব কালো জাদুর ফলাফল, তুমি বুঝবা না, তুমি বাড়ি যাও, ফজরের সময় হয়ে গেছে, নামাজ পড়ে ঘুমায় পড়ো আর আল্লাহকে ডাকো, আজকের পর থেকে আর নামাজ ছাড়বা না, সবসময় নামাজ পড়বা। আমি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম, তখন আমার মনে হলো একটা কাজ এখনো বাকি রয়ে গেছে আমার। আমি আবার ফিরে গেলাম তাদের সামনে। তারপর আমি তাদেরকে বললাম, আমাকে একটু জমজমের পানি দিবেন? ওনারা জিজ্ঞেস করলেন, এখন আর পানি দিয়ে কী করবা? আমি উত্তর দিলাম, কে একজনকে এখান থেকে মুক্তি দিতে চাই। এটা শুনে একজন মুচকি এসে আমাকে পানির পাত্রটা দিয়ে দিল। আমি অনেক কষ্টে সেটা নিয়ে নিচে নেমে এলাম। তারপর সে কুয়ার মতো গর্তে দোয়া পড়তে পড়তে সে পানিটা ঢেলে দিলাম। আমি জানি না আমার এই কাজে এই কুয়ার পানি পবিত্র হয়ে সেই মেয়েটা মুক্তি পেয়েছে কিনা। তারপরও না জেনে আমার এখন দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ দোয়া দরুদ পড়লাম। আমি ভাবলাম হয়তো মেয়েটা এখান থেকে মুক্তি পাবে। সেই রাতটা আমার কাছে অনেক ভয়ানক ছিল। আমি এটা কাউকে শেয়ার করিনি, আমি শুধু দুজনকে শেয়ার করেছিলাম, শাহিদ এবং এই ভৌতিকতায়। তারপর সেই একটা ইতিহাসের সমাপ্তি ঘটে, যেটা আর কেউ জানে না। আমি আবার বলছি, পরের দিন যেটা হলো আমার আরেকটা অবাক করা ঘটনা। কারণ সেদিন আমি বাড়ি এসে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে ওঠার পর আমার দিকে নজর পড়লো, তখন দেখি আমার হাতের দিকে 3টা আংটি ঠিকই আছে। সেখানে শুধু দেখছি যে লাল নীল কালারের পাথর দিয়ে আংটিটা আছে, সবুজ কালারের যে মানে 3টা আংটি ঠিকই আছে, তো 2টা আংটির মধ্যে যে লাল নীল কালারের পাথর ছিল সেই 2টা আংটি ঠিক আছে, কিন্তু তৃতীয় যে আংটিটা সেটা আংটি ঠিক মতো আছে, কিন্তু সবুজ পাথরটা আসলে নাই। তারপর আমি একটু খেয়াল করে দেখলাম যে আশেপাশে কোথাও আছে নাকি। আমি এতটুকু আমার মনে আছে যে গতকাল সেখান থেকে আসার বাসায় আমি সেই 3টা আংটি দেখছিলাম, সবগুলো পাথর আছে, হাতে সব ঠিকঠাকই ছিল। কিন্তু এখন দেখছি যে একটা আংটির সেই যেটা সবুজ পাথরে ছিল সেই পাথরটা গায়েব। এর উত্তর আমি আর খুঁজে পাইনি। এটাই ছিল ঘটনা যেটা ইদ্রাক ভাই শেয়ার করেন। এবং আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আর আমি জানি আপনি সব সময় ভালো তলায় থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আজিতমারি থানা। ঘটনাটি ঘটেছে আমার পারপার্শ্বে একটি এলাকায়। তো ওই এলাকায় আমার একটি মামা আছে। ওই ঘটনাটি আমার মামার কাছেই শুনেছি। তো ঘটনাটি ঘটেছে মামার সঙ্গে। তো মামার মাছ মারার অনেক শখ। তিনি প্রত্যেক দিন তার পরিবার ওই মাছ মেরে বিক্রি করে তার সংসার আর কি চালায়। তো যেদিন মামার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, মামা তো প্রত্যেক দিনের মতো প্রতিনিয়ত সবসময় মাছ মারতেন ওই বড় একটা বিলে যায়। তো মামা সেই দিন মঙ্গলবার ছিল, অমাবস্যার রাত। তো মামার তো মনেই ছিল না যে আসলে আজকে অমাবস্যার রাত, আর দিনটাও বেশি একটা ভালো না। তো এই বলে মামা মাছ মারার জন্য তার যাবতীয় যা জিনিসপত্র নিয়ে যাওয়া লাগে
এগুলো আর কি নিয়ে গেল প্রতিদিনের মতো যেভাবে আর কি নিয়ে যাওয়া লাগে তিনি সেইভাবেই নিয়ে গেছে। তো কিছু দূর পথ যাওয়ার পথে একটা ভাঙা আর কি রাস্তা পার হয়ে একটা টঙ্গের ব্রিজ পার হয়ে আর কি তা মানে ওনাকে যাইতে হয়। তো এরকম তো সেই ব্রিজটা সেই দিন ভাঙা ছিল, বেশি ঝড় বৃষ্টি ও পানির কারণে ভেঙে গেছে। তো ওইটা আর কি হেঁটে পার হয়ে যাওয়া লাগবে এক বুক পানি আন্দাজ। তো তিনি সেই স্বাভাবিকভাবেই ওনার তো সাহস অন্যরকম জিনিস, প্রত্যেক দিন আর কি মাছ মারে এগুলো, আর রাতের অন্ধকারে প্রায় তার তো সাহসটা আলাদা। তো তিনি ওই ভাঙ্গা ওই ব্রিজের ওইখানে পার হওয়ার সময় তার বুক থেকে পানি নামা পর্যন্ত হঠাৎ করে দেখতেছে ওনার পায়ে নাকি কে জানি টানে ধরছে এরকম। তো উনি তো মনে করছে এটা আবার কি, হয়তো কোনো কিছু পায়ে বেঁধে গেছে সেজন্য আর কি এরকম টান পড়তেছে, জোর খাটিয়ে করতেছে, তারপরও উনি উঠতে পারতেছে না। তো এরকম অবস্থায় উনি একটা ঝটকা দিয়ে একদম সাঁতরে ওনার যে জিনিসপত্রগুলো আছে না ওইগুলো আর কি রেখে সাঁতরে ভয়ে উপরে উঠলো। ওঠার পর দেখতেছে ওই যে জায়গাটির থেকে উঠেছে উনি, ওই জায়গাটিতে দেখতেছে যে হঠাৎ করে ওইখানে নাকি নিচে দেখা যাচ্ছে কেমন জানি একটা লাল রঙের মেয়ে অবয়বের মতো আর কি, চোখগুলো লাল, দাঁত রক্তমাখার দাঁত, এরকম টাইপের কিছু পানির নিচে দেখা যাচ্ছে। তো উনি তো লাইট মাইট সব ফেলে দিয়েই ওইখানে চলে আসছে। তো এখন উনি এই মুহূর্তে কী করবে বুঝতে পারতেছে না, আসলে ভয়ে তো ওনার গা থরথরে কাঁপতেছে। আর সামনে কিন্তু একটা বড় বিশাল বট গাছ ছিল, তো বড় বিশাল বট গাছ ছিল। তো উনি ওই অনেক বৃষ্টি হইতেছে আর কি, প্রচুর বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টি এখন উনি কি করবে। উনি ওই বট গাছের নিচে বৃষ্টি থামা পর্যন্ত কেউ আসুক অথবা কোনো লোক যাতে আসে সেই অপেক্ষায় উনি আর কি ওই বট গাছের নিচে বসে অপেক্ষা করতেছে। তো ওনার তো টেনশন, জাল মানে আপনার যে খোলাই, মাছের খোলাই, জাল, লাইট সব রেখে ওইখানে আসছে। ওই স্রোতে পানি যাচ্ছে আর ওইখানে মানে এক কণারা একটা ডালে ওইগুলো সব আটকে আছে। তো উনি তো গরিব মানুষ, এগুলো দিয়ে ওনার জীবনযাপন চালায় আর কি, মাছ মেরেই। তো এই অপেক্ষায় একটা হঠাৎ করে একটা সাদা পোশাকওয়ালা মানে হুজুর টাইপের একটি লোক দেখতেছে যে ছাতি মাথায় দিয়ে ওনার দিকে আর কি আসতেছে। তো উনি একটু মনে একটু সাহস জাগলো ওনার, যে আসলেই তো কেউ আসতেছে ওনাকে বলি। তো উনি বলতেছে, সালাম দিয়ে বলতেছে, চাচা আমার এরকম সমস্যা, আমি তো গরিব মানুষ বাবা, আমি এরকম করে খাই, আর তা আমার এই জিনিসগুলো কে জানি একটা, আজকে যে আমাবস্যার রাত আমি তো জানি না, আমার মনে হলো এখন শুনি ওই পানি থেকে বলতেছে তুই আমাবস্যার রাতে মাছ মারতে আসছিস, তোর এত বড় শহর, আমার ঘাট পেরিয়ে যাবে এরকম করে বলতেছে। আচ্ছা দেখেন তো একটু, কই বাবা চলো তো দেখি যা, এরকম বলে হুজুর লোকটি ও মানে ওই মামাকে নিয়ে আসলো। নিয়ে এসে হুজুর লোকটি বলতেছে তারা আমি তোমাকে এনে দিই, এই বলে উনি জুতা টুতো খুলে নামলো। কিন্তু উনি বুক পর্যন্ত উনি ডুবলো না, শুধু হেঁটেই যে পানির উপর দিয়ে ওনার জিনিসপত্রগুলো নিয়ে আসলো। সব ঠিকঠাক, কোনো ভিজাভিজি কোনো কিছু হয় নাই, সব ঠিকঠাক। উনি তো হতাশ, মামা তো বলতেছে আপনি কি আসলে আমি গেলাম, আমার বুক থেকে পানি হলো, আর আপনি গেলেন ভিজলেনও না, আপনার পোশাক আশাক সব ঠিকঠাক আছে। এটা আসলে মানে হতাশ, মামা জিজ্ঞেস করতেছে আর নিজে হতভম্ব, কোনো কথার ভাষায় উনি মানে খুঁজে পাচ্ছে না। তো লোকটি বলতেছে যে বাবা আমি এই বট গাছের নিচেই থাকি, আমি আসলে নিত্য নতুন প্রতিদিন তোমাদেরকে মানে যারা গরিব মানুষ তোমরা মাছ মারতে যাও তাদের সঙ্গে আমি সবসময় পাশে থাকি, আমি তাদেরকে ফলো করি, তাই তুমি আসলে লোকটি অনেক ভালো, সেজন্য আমি আজকে এখানে ছিলাম না দেখি তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। এইখানে থাকলে আমি এই কালা বিষয়ের জন্য যে এই অবয়বটা থাকে এইখানে টাত্তা, আমি এটাকে কিছুই করতে দিই না, কারণ আমি থাকলে কি কারো ক্ষতি করতে পারে না। আজকে আমি ছিলাম না, তাই জন্য তোমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে গেছে। তো এই বলে কিনা ওই হুজুর ওই জিনটিকে আচ্ছা মামা আসলে হাতে ধরে মানে কি বলবে, মানে আসলে আপনার মানে এরকম টাইপের কিছু কথা বললো। তো মামাকে বললো যে তুমি সবসময় সৎ পথে চলবা, এরকম মানুষের অন্যায় করবা না, এরকম সৎ পথে চলবা, এরকম করে মানে আর কি কিছু কথা বোঝালো। তো এই পর্যন্ত এই ছিল ঘটনা। রাসেল ভাই ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই